চলো শুরু করে দিই, বলো আস্তে আস্তে। হ্যাঁ স্যার। আজকে হচ্ছে তোমার কত, 23 তারিখ না গো, না 22 তারিখ? 23, কত তারিখ? 23। 23। 23 স্যার। 23/3/2022। আচ্ছা চলো, তাহলে আমরা রামান স্পেকট্রোস্কোপি নিয়ে পড়াশোনা করছিলাম, তাই তো? রামান স্পেকট্রোস্কোপির একটা ক্লাস আমরা আগের দিন করেছি, আজকে বেসিক্যালি রামান স্পেকট্রোস্কোপির পরের ক্লাস। তাহলে আমরা আগের দিন কি করেছি একটুখানি ভালো করে দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি? আমরা লাস্ট ক্লাসে মূলত যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে রামান স্পেকট্রোস্কোপি স্টার্ট করেছিলাম। স্কোপি তার একটা প্রথমে জেনারেল ডিসকাশনসটা হয়েছিল, তারপরে আমরা এই রামান স্পেকট্রোস্কোপি যেটা ক্লাসিক্যাল থিওরি, যেটা ক্লাসিক্যাল থিওরিটাকে আমরা বলেছিলাম। তারপর যেটা করেছিলাম তার যে কোয়ান্টাম থিওরি, সেইটার ডিটেল অঙ্ক কোষে আমি বলিনি, কারণ এটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য বড্ড কঠিন হয়ে যাবে। এর জন্য টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি ইত্যাদিগুলো লাগবে। মানে কোয়ান্টাম থিওরি এর হচ্ছে একটা, মানে কি বলবো, মানে ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। মানে পার্টিকুলারলি ওই তোমার যে জিনিসগুলো ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, মানে পার্টিকুলারলি ভাইব্রেশনাল রামানের ক্ষেত্রে কেন স্টোকস লাইনটা, অর্ডিনারি টেম্পারেচার স্টোকস লাইন ইজ মোর ইন্টেন্স দ্যান দ্য অ্যান্টি স্টোকস লাইন, এবং টেম্পারেচার বাড়ালে কেন স্টোকস লাইনের ইন্টেন্সিটিটা আস্তে 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 কমছে, অ্যান্টি স্টোকের বাড়ছে, এবং একসময় তারা সমান হয়ে যাচ্ছে, সেই যে পার্টিকুলার জায়গাটা, সেগুলো আমরা আলোচনা করি। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে রামান স্পেকট্রোস্কোপি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা জাস্ট একটা কথা বলেছিলাম যে যে টু বি রামান অ্যাক্টিভ molecular polarizability must change during a particular mode of vibration বা particular rotation, মানে ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুলস, অর্থাৎ মলিকুলার রোটেশন এবং ভাইব্রেশনের সাথে সাথে তোমার যেটা হবে যে মলিকুলার পোলারাইজেবিলিটির একটা পিরিয়ডিক চেঞ্জ হবে। সেটা আমরা এই ক্লাসিক্যাল থিওরি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা অলরেডি বলেছি, এবং জেনারেল ইন্ট্রোডাকশনস বা জেনারেল ডিসকাশনস যেটা আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমরা ওই যে রামান স্পেকট্রোস্কোপিতে জাস্ট কোন কোন ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড আর কি, সেইগুলো নিয়ে জাস্ট কিছু কথাবার্তা আমাদের হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবারে আজকে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা কি, হোয়াট উই want to discuss today, সেটা হচ্ছে আমি ওই জাস্ট মানে প্রথমে পোলারাইজেবিলিটি নিয়ে একটু কথাবার্তা বলবো। মানে এমনিতে আমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস বলে একটা জিনিস থেকে এটা পড়তে হবে, সেখানে পোলারাইজেবিলিটি, ইনডিউসড ডাইপোলারিটি, সেটি নিয়ে একটু ডিসকাশনের জায়গা আছে। তো এখানে পোলারাইজেবিলিটি নিয়ে যা খুব সামান্য কিছু কথাবার্তা বলবো, কারণ দেখেছি কি রামান স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে মলিকুলার পোলারাইজেবিলিটি একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে। সেখানে এই পোলারাইজেবিলিটি এবং সেইখান থেকে তোমার একটা বলা হয় পোলারাইজেবিলিটি ইলিপসয়েড বলে একটা জিনিস আছে, ইলিপসয়েড, এইটা নিয়ে একটু কথাবার্তা বলা। আচ্ছা, তারপর আমরা চলে আসবো রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে। রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি, এবং রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ বন্ড লেন্থ অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, ডিটারমিনেশন অফ বন্ড লেন্থ
of a homonuclear diatomic molecule. এই একটা জায়গা যেটা নিয়ে খুব ডিটেলে কথাবার্তা বলার জায়গা আছে। তারপরে চলে আসবো আমি ভাইব্রেশনাল রামানোর ক্ষেত্রে। ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি করে সেইখান থেকে যে মিউচুয়াল সিলেকশন রুল, সরি মিউচুয়াল সিলেকশন, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল। সেইটা নিয়ে একটু জাস্ট কিছু কথাবার্তা বলতে হবে। তাহলে এই হচ্ছে টপিকস যেগুলো আমরা একটু আলোচনা করতে চলেছি আর কি, ঠিক আছে। তাহলে প্রথমে পোলারাইজেবিলিটি নিয়ে একটু জাস্ট কথাবার্তা বলা যাক। মানে পোলারাইজেবিলিটি নিয়ে ডিটেল কথাবার্তা আমরা কিন্তু ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস এই হেডিংয়ে একটা আমরা 3-4 ক্লাস নেব। সেখানে ডাইপোল মোমেন্ট, পোলারাইজেবিলিটি, ইন্ডিউসড ডাইপোল মোমেন্ট, পোলারাইজেশন, ক্লসিয়াস-মোশোটি ইকুয়েশন, ক্লসিয়াস-মোশোটি ডিবাই ইকুয়েশন, লরেন্জ ইকুয়েশন, এসবগুলো নিয়ে কথাবার্তা হবে, আমরা সেগুলো বলবো, ঠিক আছে। আমরা জাস্ট শুরু করি যে পোলারাইজেবিলিটি বলতে আমি অ্যাকচুয়ালি কী বুঝছি সেরকম একটা জায়গা থেকে জাস্ট স্টার্ট করা যাক। মানে পোলারাইজেবিলিটিটা জাস্ট খুব ব্রিফ ইন্ট্রোডাকশন একটুখানি আমি একটু দেখাইছি। Polarizability and polarizable ellipsoid. Polarizability and polarizable ellipsoid. দেখো, আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে এই যে ধরো কোনো একটা পার্টিকুলার মলিকুল আছে, সে মলিকুলটা পোলার হতে পারে, নন পোলার হতে পারে। ফর দ্য টাইম বিং তুমি ধরে নাও ওটাকে নন পোলার মলিকুল। নন পোলার মলিকুল যদি হয় তাহলে তার কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যদি তুমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দাও তাহলে তুমি দেখতে পাবে একটা ডাইপোল মোমেন্ট অ্যাকচুয়ালি তৈরি হয়ে যাচ্ছে। ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তোমার মোটামুটিভাবে ইলেকট্রন মানে মানে সেভাবে যদি ভাবো আসলে বিভিন্ন রকমের পোলারাইজেবিলিটি হয়। তুমি যদি একটা মানে এমনি নন পোলার কোনো একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করে যাদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, তাদের ক্ষেত্রে এটা হবে যে ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হচ্ছে, ডিফর্ম পাওয়ার জন্য একটা পোলারাইজেবিলিটি তোমার তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার সেটা বিভিন্ন রকমের পোলারাইজেবিলিটি থাকতে পারে। তোমার পোলার মলিকুলের ক্ষেত্রে তোমার ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি থাকবে, ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি থাকবে, অ্যাটমিক পোলারাইজেবিলিটি থাকবে। নন পোলার মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাটমিক এবং ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি থাকবে, ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি থাকবে না। সেগুলো তো ডিটেলিংয়ের ব্যাপার আছে। কিন্তু এমনি জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ধরো যে যদি একটা মানে এমনি মানে মানে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড there is a distortion of charge distribution in presence of external electric field, there is a distortion of charge distribution. এইটা তার জন্য কি হবে, and induced dipole moment is generated, এবং তার জন্য এখানে তার একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট তোমার জেনারেটেড হচ্ছে। আর এটা বিভিন্ন রকমভাবে কিন্তু আসতে পারে, সেটা বুঝতে হবে যে ইনডিউসড ডাইপোল মোমেন্ট যেটা তৈরি হলো সেটা কিন্তু একটা ধরো পোলার মলিকুল তুমি কনসিডার করছো, যেখানে ইন্ডিভিজুয়াল যে ম্যাগনেটিক পোলসগুলো বা ইন্ডিভিজুয়াল মলিকুলার ডাইপোলসগুলো তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে। এবারে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে সে বেসিক্যালি ফিল্ড ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে গেল। সেইখান থেকে তুমি একটা মানে নেট ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে তুমি দেখতে পেতে পারো, মানে ইন্ডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে তুমি দেখতে পেতে পারো। বা তোমার ধরো এমনিতে কোনো একটা নিউট্রাল নন পোলার মলিকুল, সেখানে ইলেকট্রন যে চার্জ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক হয়ে আছে বা স্পেরিক্যাল হয়ে আছে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড,
তুমি দেখতে পাচ্ছ সেই ইলেকট্রন যে চার্জ ডিস্ট্রিবিউশনসটা সেটা বেসিক্যালি ডিফর্ম হয়ে গেল, পরে সেখান থেকে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হতে পারে। আবার হতে পারে তোমার নিউক্লিয়াইগুলো যেগুলো বেসিক্যালি তোমার পজিটিভলি চার্জ, ইন প্রেজেন্স অফ একটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রন ক্লাউডটা যেভাবে ডিফর্ম হচ্ছে নিউক্লিয়াইটা সে বেসিক্যালি অন্যদিকে ওরিয়েন্টেড হচ্ছে, সেখান থেকে একটা অ্যাটমিক পোলারাইজেবিলিটি তৈরি হতে পারে, বিভিন্ন রকমভাবে তৈরি হতে পারে। আমি সেই ডিটেলিংতে এখন যাচ্ছিই না, কারণ এই ডিটেলিংয়ের জায়গাটা আমাদের বলার একটা স্কোপ আছে এবং এই জায়গাটা থেকে পরীক্ষা কিছু কোশ্চেন আছে, আমি সেটা সেখানে বলবো। ধরে নাও তুমি ওই জিনিসটা জানো আগে, আমি এটা বলছি একটা ইন্ডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে। আর এবারে এটা দেখা যাচ্ছে যে যদি এমন হতো যে ইফ strength of the external electric field is not so high, if strength of the external electric field is not so strong, then কি হবে, দেন এই ইন্ডিউসড ডাইপোল মোমেন্ট আমি আগের দিনই বলেছিলাম দিস অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। বা এখান থেকে তুমি লিখতে পেরেছিলে যে ইন্ডিউসড ডাইপোল মোমেন্টটা হয়ে গেল তোমার আলফা ইন্টু ই। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আলফাটা, সেইটাকে বলা হবে তোমার পোলারাইজেবিলিটি। এটা 1 নম্বর ইকুয়েশন বললাম, যেখানে এই মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আলফা constant alpha is called the পোলারাইজেবিলিটি, ঠিক আছে। আর অবশ্যই ইলেকট্রিক্যাল পোলারাইজেবিলিটি এটা এটা তোমরা যেটা দাঁড়াচ্ছে যে তুমি এখান থেকে যেটা বুঝতে পারছো যে আলফাটা সেটা বেসিক্যালি তোমার মিউ ইনডিউসড বাই ই, মানে আলফাটা অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে যে মিউ ইনডিউসড বাই ই। এবার যদি হয় ইফ ই তার ম্যাগনিটিউড তখন 1 হয়ে যায়, তখন কি হবে, তো দেখো আলফার ম্যাগনিটিউড আর ইনডিউসড ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড বেসিক্যালি তোমার সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে পোলারাইজেবিলিটিটা ইজ নাথিং বাট দ্য ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তার মানে পোলারাইজেবিলিটি এভাবে ডিফাইন করতে পারি আমি, পোলারাইজেবিলিটি ইজ দ্য ইনডিউসড ডাইপোল মোমেন্ট per unit external electric field। পোলারাইজেবিলিটিটা হচ্ছে তোমার বেসিক্যালি ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, মানে ই যখন 1 হয়ে যাবে আলফা মিউ ইনডিউসডের সঙ্গে সমান হয়ে যাবে। আচ্ছা এবারে দেখো তুমি জাস্ট যদি সিজিএস ইউনিট অফ আলফা বলো কি হবে সেটা, তাহলে আলফা ইউনিট অফ আলফা বেসিক্যালি তোমার ইউনিট অফ মিউ ইনডিউস বাই ই। আচ্ছা এবারে ইনডিউস ডাইপোল মোমেন্টটা দেখো একটা জিনিস এখানে বলে নিই যে এটা হলো ইলেকট্রোস্ট্যাটিকের মূল ব্যাপার। কুলম্বস লটা এফটা তুমি জাস্ট ভ্যাকুয়ামে যদি লেখো, এফটাকে তুমি লিখতে পারো হচ্ছে তোমার চার্জ মানে এসে Q1 Q2 বাই এমনিতে ডি আর স্কোয়ার। ডি হচ্ছে তোমার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে তোমার ডি, সেটা ইউনিটলেস নাম্বার। হ্যাঁ আমি কুলম্বসটা খুব ডিটেলে ভালো করে বলবো ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকিউলস পড়ানোর জন্য। তাহলে ডি হচ্ছে এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা ইউনিটলেস নাম্বার। এবারে দেখো তুমি যদি এটা হচ্ছে সিজিএসএ, সিজিএস এরকম দেখতে হয়, তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছো যে ডাইন যেটা দিস ইজ অ্যাকচুয়ালি ইএসইউ সেন্টিমিটার কিউব আর -2 এইটা ফোর্সটা। আর ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে বেসিক্যালি ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ। তার মানে এটা দাঁড়াবে যে এখান থেকে তুমি যেটা দেখতে পাবে এর যে ইউনিটটা সিজিএস ইউনিটটা হবে ডাইন পার ইএসইউ, অথবা তুমি আচ্ছা এটা ইউসিউ স্কোয়ার ছিল, মানে ডাইন পার ইএসইউ মানে ফোর্স পার ইউনিট চার্জ, এখানে ডাইন পার ইএসইউ, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো ইএসইউ সেন্টিমিটার কিউব আর -2। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ডের তোমার সিজিএস ইউনিট এইটা। আর এসআই ইউনিটে যদি তুমি আসো তাহলে ফোর্সটাকে লিখতে হয় এইরকমভাবে Q1 Q2 বাই 4π ইন্টু আর স্কোয়ার। তাহলে এবারে দেখো তুমি জাস্ট এইটাকে যদি নিউটন বলো,
এটা যদি নিউটন বলে, নিউটন ইকুইভ্যালেন্ট টু কি তোমার বেসিক্যালি দেখো কুলম স্কোয়ার বাই হচ্ছে তোমার 4 পাই এপসাইলন, তার একটা ইউনিট তোমার থাকবে, ইন্টু মিটার স্কোয়ার। তার মানে এই 4 পাই এপসাইলন তার যে ইউনিট অফ 4 পাই এপসাইলন সেটা কি হচ্ছে তোমার বেসিক্যালি দেখো কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, এটা। তার 4 পাই এপসাইলনের কিন্তু একটা ইউনিট আছে, যেটা কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। মানে এসআই ইউনিটে যদি তুমি করো, চার্জটাকে কুলম্বে লিখবে, 8টাকে মিটারে লিখবে, আর ফোর্সটা হচ্ছে তুমি নিউটনে লিখবে। এবার নিউটন যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা কুলম স্কোয়ার বাই 4 পাই এপসাইলন ইন্টু মিটার স্কোয়ার, সেই জন্য 4 পাই এপসাইলনের যে ইউনিট হয়ে যাচ্ছে সেটা কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, এটা। আর তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট যেটা, তাহলে ই ইকুয়াল টু যেহেতু তোমার এফ বাই চার্জ, সেটাকে তুমি লিখতে পারো নিউটন কুলম ইনভার্স, এটা। তাহলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক যে বেসিক দু একটা ল আমি এখানে বললাম, এগুলো আমি বলছি তো, আবার ডিটেল আমি ভালো করে বলবো, কিন্তু ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যে মডেলগুলো তার মতো করে খুব সুন্দর নোট আছে। আমরা এটা 3-4টে দেখতে, মানে হয়তো ইউটিউব ভিডিওতেও তোমার আছে অলরেডি, না থাকলে কোনো অসুবিধা নেই, তোমাদের এবছরের সিলেবাসে আছে, এবং এইটা নিয়ে আমি খুব ডিটেল কথাবার্তা বলবো। মানে কুলমস ল, মানে ভ্যাকুমে থাকলে কি হয়, মিডিয়াম থাকলে কি হয়, তোমার সিজিএসএ কেমন হবে, এসআইজি কী হবে, এসব ব্যাপারটাগুলো আছে আর এটা দিয়ে। এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর এপসাইলন হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে এবার দেখো যে সিজিএস ইউনিট অফ আলফা যখন তুমি করবে, তো ইউনিট অফ মিউ ইন্ডিউস বাই ই। আচ্ছা, ডাইপোল মোমেন্ট তুমি নিশ্চয়ই জানো যে চার্জকে তোমাকে ডিস্টেন্স দিয়ে গুণ করতে হবে, ইএসইউ সেন্টিমিটার। আর ইলেকট্রিক ফিল্ডের ইউনিট তোমার কি হয়ে গেল, ইএসইউ সেন্টিমিটার টু পাওয়ার -2, তোমার হয়ে গেল দেখো তোমার বেসিক্যালি সেন্টিমিটার কিউব। দিস ইজ এ ইউনিট অফ ভলিউম। তার মানে পোলারাইজেবল ইউনিটটা বেসিক্যালি তোমার ভলিউমের ইউনিট। আর যদি তুমি এসআই ইউনিটে এসো, এসআই ইউনিট অফ আলফা, সেটা হচ্ছে তুমি দেখো জাস্ট ইউনিট অফ আলফা না করে একদম আলফা বাই 4 পাই এপসাইলন, এই পুরোটাকে জাস্ট করছি, আলফা বাই 4 পাই এপসাইলন, সেটাকে জাস্ট আমি করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে যখন ইউনিট অফ আলফা বাই 4 পাই এপসাইলন তুমি যখন করবে, তার মানে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি ইউনিট অফ মিউ ইনডিউসড বাই 4 পাই এপসাইলন ইন্টু ই, এইটা, ঠিক আছে। মানে আলফাটা তোমার মিউ ইনডিউস বাই ই, তুমি 4 পাই এপসাইলন দিয়ে ভাগ করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে দেখ, ইনডিউস ডাইপোল মোমেন্টের কুলম ইন্টু মিটার, মানে চার্জ ইন্টু ডিস্টেন্স, তাহলে ইনডিউস ডাইপোল মোমেন্টের ইউনিটটা হলো কুলম ইন্টু মিটার। আচ্ছা, 4 পাই এপসাইলন ইউনিটটা কত, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। আর তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড যেটা, ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা কত, নিউটন কুলম ইনভার্স। তাহলে দেখো নিউটন ইনভার্স কেটে চলে গেল, কুলম স্কোয়ার কুলম টু -1 কেটে চলে গেল, তখন আলটিমেটলি পড়ে রইল কত তোমার মিটার কিউব, মানে যেটা হচ্ছে তোমার ইউনিট অফ ভলিউম। তাহলে একটা ব্যাপার দেখবে, খেয়াল রাখবে যে সিজিএসে আলফা ইটসেলফ সে একটা ভলিউমের ইউনিট রিপ্রেজেন্ট করে, কিন্তু এসআই আলফা ইটসেলফ নয়, আলফা বাই 4 পাই এপসাইলন সেটা বেসিক্যালি তোমার আর ভলিউমের ইউনিট রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, যে ব্যাপার। তো আমি জাস্ট পোলারাইজেবল ইউনিটটাকেও জাস্ট বললাম। আচ্ছা, এবারে দেখো তুমি যদি মানে আমি আমি খুব খুব ব্রিফলি বলে দিচ্ছি, পোলারাইজেবিলিটি যেটা, এইটাকে তুমি মূলত দুটো ক্যাটাগরিতে প্রথমে ভাগ করে নাও। একটাকে বলা হবে ডিস্টরশন or induced polarizability, আরেকটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি। এটা একটা ডিস্টরশন পোলারাইজেবিলিটি, একটা ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি। এটাকে তুমি আলফা ডি এরকম নাম দাও, এটা হচ্ছে তোমার আলফা ও এইরকম ভাবে নাম। আচ্ছা, ডিস্টরশন পোলারাইজেবিলিটি সেটা আবার দু রকমের হতে পারে। দেখো মানে বেসিক্যালি তুমি যদি একটা মলিকুলকে ধরে নাও জাস্ট কালেকশন অফ চার্জ পার্টিকেলস, সেখানে পজিটিভটার নিউক্লিয়াস আছে, নেগেটিভটার ইলেকট্রনস আছে। সেখানে যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তুমি দিচ্ছ, সেখানে নেগেটিভটার ইলেকট্রনসগুলোও সে তার ডিফরমেশন হতে পারে বা ডিসপ্লেসমেন্ট করতে পারে, অথবা পজিটিভটার নিউক্লিয়াসগুলো তার ডিস্টরশন হতে পারে। সেই মতো করে তোমার যদি এমন হয় যে ইলেকট্রন যে চার্জ তার ডিস্টরশনের জন্য যেটা আসছে, সেটা বেসিক্যালি ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি।
সেটাকে তুমি আলফা ই এইভাবে নাম দিতে পারো। আর একটা হচ্ছে নিউক্লিয়ার বা অ্যাটমিক পোলারাইজেবিলিটি, এটাকে জাস্ট তুমি আলফা এ এরকমভাবে নাম দাও। তাহলে ডিস্টরশন পোলারাইজেবিলিটি দুটো হতে পারে, একটা ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, একটা অ্যাটমিক পোলারাইজেবিলিটি। আচ্ছা, যদি নন পোলার মলিকুল কনসিডার করো তাহলে কিন্তু এই দুটোই কেবলমাত্র আছে। তার মানে ফর নন পোলার মলিকুল টোটাল যে পোলারাইজেবিলিটি আলফা টোটাল, সেটা পুরোটাই হচ্ছে ডিস্টরশন পোলারাইজেবিলিটি, এবং সেটা ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি এবং অ্যাটমিক পোলারাইজেবিলিটি তাদের যোগফলের সঙ্গে সমান। আচ্ছা, এবার উল্টো থেকে যে ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি ব্যাপারটা কীরকম, মানে এখানে যেটা হচ্ছে যে ধরো একটা মানে পোলার মলিকুলসের কালেকশন তুমি নিয়েছো। পোলার মলিকুলের কালেকশন যদি তুমি নাও তাহলে কোনো একটা পার্টিকুলার ধরো কন্টেনার তুমি কনসিডার করেছো, পার্টিকুলার কন্টেনার। এই কন্টেনারের মধ্যে তোমার ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো সে বেসিক্যালি র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে। এরকম ধরো, হ্যাঁ, র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে। এটা কখন? এটা ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এবারে তুমি কি করলে না, ইলেকট্রিক ফিল্ড তুমি দিলে ইন প্রেজেন্স অফ ই। কি হচ্ছে, ধরে না তোমার এদিক থেকে এদিকে তুমি একটা ইলেকট্রিক ফিল্ড জাস্ট দিচ্ছ। আচ্ছা, দিলে এটা দাঁড়াচ্ছে যে এই ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো সে বেসিক্যালি অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, মানে এরকমভাবে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সে ওরিয়েন্টেড হয়ে যায়। তার মানে এই যে অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন ওরিয়েন্টেড হয়ে গেল, তার জন্য একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হলো, হ্যাঁ, এবং সেই ইনডিউস ডাইপোল মোমেন্টের সঙ্গে প্রপোর্শনাল যেটা, সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হচ্ছে, সেই জন্য ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। এখানে হচ্ছে যে নিউক্লিয়াই অর্থাৎ পজিটিভলি চার্জ তারা ডিফর্ম হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটমিক পোলারাইজেবিলিটি। আর এখানে যেটা দাঁড়াচ্ছে যে একটা পোলার মলিকুল যখন তুমি নিচ্ছ তখন তোমার ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোই এক একটা করে টাইনি ডাইপোলসের মতো। এবারে যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে তখন ইন্ডিউস মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাইপোল একটা পার্টিকুলার ডিরেকশনে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি। এবারে কোনটা কার উপর নির্ভর করে ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো আমরা পরে খুব ভালো করে আলোচনা করবো। এই পরের পার্টটা দেখবে তোমার এর উপরে টেম্পারেচার উপর নির্ভর করবে, আগের পার্টগুলো টেম্পারেচার উপর নির্ভর করবে না, এসব ব্যাপারগুলো আছে আর। মানে এটা আমি ওই ইলেকট্রিক্যাল প্রপার্টিজ মলিকুলস যখন বলবো সেটা তখন একটা ডিটেলে বলার স্কোপ থাকে। তাহলে পোলার মলিকুলস কি হচ্ছে, পোলার মলিকুলের ক্ষেত্রে যখন তুমি টোটাল পোলারাইজেবিলিটি তুমি দেখবে, সেটা বেসিক্যালি ওরিয়েন্টেশন প্লাস এটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন প্লাস আলফা ডিস্টরশন, আলফা ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে আবার আলফা তোমার ইলেকট্রনিক প্লাস আলফা অ্যাটমিক। আর এখানে যেটা বলি সেটা হচ্ছে এই যে একটা পোলার মলিকুলের ক্ষেত্রে 95% অফ দ্য টোটাল পোলারাইজেবিলিটি পুরোটাই আসে হচ্ছে ওরিয়েন্টেশন থেকে। বাকি যেটা পড়ে রইল সেই 5% হচ্ছে তোমার ডিস্টরশন পোলারাইজেবিলিটি। আবার ডিস্টরশন পোলারাইজেবিলিটির মধ্যে আবার 95% তোমার ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, 5% হচ্ছে তোমার অ্যাটমিক পোলারাইজেবিলিটি। অর্থাৎ পোলার মলিকুলের ক্ষেত্রে যখন তোমার সব থাকছে তখন মূল কন্ট্রিবিউশনটা হচ্ছে ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি থেকেই আসছে আর কি। ইলেকট্রনিক বা অ্যাটমিকগুলো তুমি যে সেমটা নেগলেক্ট করতে পারো। আর ভাইরাস যখন নন পোলার মলিকুল কনসিডার করছে পুরোটাই আসছে ডিস্টরশন পোলারাইজেবিলিটি থেকে, যেখানে তোমাকে ইলেকট্রনিক এবং অ্যাটমিক দুটো আছে, যেখানে ইলেকট্রনিকটা বাদ যেটা অ্যাটম। এটা আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে তুমি ধরে নাও একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করে যে পার্টিকুলার মলিকুলটা তোমার নন পোলার। আমি নন পোলারটাকে মূলত ধরো এখন আলোচনাটাকে করছি। ধরো একটা নন পোলার মলিকুল তুমি কনসিডার করো। আর একটা জিনিস বলি যে নন পোলার মলিকুলের ক্ষেত্রে ইলেকট্রনিক আছে, অ্যাটমিক আছে, যেখানে হচ্ছে এই আলফা ইলেকট্রনিকটা মাঝ গ্রেটার দ্যান আলফা অ্যাটমিক। আর এক্ষেত্রে হচ্ছে যেটা আলফা ওরিয়েন্টেশনটা ইজ মাঝ গ্রেটার দ্যান আলফা ইলেকট্রনিক, হুইচ ইজ মাঝ গ্রেটার দ্যান আলফা অ্যাটমিক। এবং তুমি তার মতো করে যখন দরকার পড়বে, হ্যাঁ, সেই মতো করে তুমি কিন্তু এটাকে কাজে লাগাতে পারো। যে হয়তো তুমি অ্যাটমিকটাকে নিয়ে মাথা কামাতে চাইছো না, ইলেকট্রনিকটাই মূলত, সেটা তুমি এখানে করতে পারো। বা পোলার মলিকুলের ক্ষেত্রে ওরিয়েন্টেশন নেই মুখ্যত, যেখানে ডিস্টরশন মানে ইলেকট্রনিক বা অ্যাটমিকগুলো হচ্ছে ইনসিগনিফিকেন্ট, সেটা তুমি চাইলে কিন্তু কাজে লাগাতে পারছো। এটা
আর এবার নন পোলার মলিকুল যখন তুমি কনসিডার করলে, ধরো নন পোলার মলিকুলের ক্ষেত্রে এমনিতে যদি তুমি ধরো একটা ধরো মানে নন পোলার মলিকুল মানে যে চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যালি তোমার সিমেট্রিক, হয়তো এখানে নিউক্লিয়াস একটা আছে এটা, আর বাইরেটা যে ইলেকট্রন ক্লাউডটা সেটা বেসিক্যালি তোমার মানে এখানে কেন্দ্রটা পজিটিভ চার্জ প্লাস জেড ইন্টু ই আছে, আর বাইরে তোমার ইলেকট্রন ক্লাউডটা আছে আর কি, এটা এটা নন পোলার মলিকুলের ক্ষেত্রে ইলেকট্রনিক ওরিয়েন্টেশনটা বেসিক্যালি কিন্তু এরকম দেখতে। এটা কেমন করে থাকছে না, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এরকম তোমার রইল। আর এবার ইন প্রেজেন্স অফ কি হচ্ছে, প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে না, তোমার যদি ধরো এই বাদিক থেকে ডান দিকে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে দিই, তাতে এটা হলো যে এই যে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনটা একটা ডিফরমেশন চলে যাবে। কি হলো তোমার যেটা দেখা যাচ্ছে এদিকটা মূলত হয়তো ধরে সে পজিটিভ চার্জ রয়ে গেছে, আর নেগেটিভ চার্জটা ওভারল্যাকা নেগেটিভ চার্জ সে বেসিক্যালি হচ্ছে তোমার এই দিকে চলে আসছে, মানে একদিকটা একটা এফেক্টিভ একটা পজিটিভ চার্জ থাকছে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, তবে একটা বলছি এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য একটা পজিটিভ চার্জ হলো, এদিকে একটা নেগেটিভ চার্জ তোমার তৈরি হবে। মানে যেটা হচ্ছে যে ইলেকট্রন ক্লাউডটা সে বেসিক্যালি ডিফর্ম হয়ে গেছে, মানে যা ছিল তার তুলনায় সে ডিফর্ম হয়ে গেছে, ডিফর্ম হয়ে এই ধরনের সিচুয়েশন থেকে তৈরি করছে। তাহলে এইটা একটা পোল, এটা একটা পোল, তার মানে এটা যেটা তৈরি হলো এইটা বেসিক্যালি একটা ডাইপোল তৈরি হলো, যে ডাইপোলটাই হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল। মানে এমনিতে দেখতে পাচ্ছি এই পার্টিকুলার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য, কারণ চার্জ ডিস্ট্রিবিউশন স্ফেরিক্যালি সিমেট্রিক, কিন্তু যখন ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে না, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ মানে একটা দুটো পোল বেসিক্যালি সেপারেটেড হয়ে যাচ্ছে। কারণটা কি, না এর ইলেকট্রন ক্লাউডটা বেসিক্যালি একটা দিকে ডিফর্ম হয়ে গেল, সে ডান দিকে ডিফর্ম হয়ে গেল, কিন্তু অ্যাজ এ হোল মলিকুলটা কিন্তু নিউট্রাল হয়ে যায়, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ তৈরি হলো। দেখো বেসিক্যালি তোমার একটা দুটো পোল তৈরি হয়েছে, সেখানে ডাইপোল, এবং এই ডাইপোলটা জাস্ট যাদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে বা পোলার মলিকুলের ক্ষেত্রে এমনি এমনিই থাকে, নন পোলার মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকে, সেখানে থেকে তোমার ইনডিউস ডাইপোল মোমেন্ট। ঠিক আছে এটা। আচ্ছা এবারে দেখো যে তুমি যদি এরকম সিচুয়েশন দেখো, ধরো আমি কথা বলছি যে নন পোলার মলিকুলই কনসিডার করছি, ধরে নাও একটা তোমার হাইড্রোজেন মলিকুল ধরলে তুমি কনসিডার করলে, হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করেছো। আচ্ছা হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করেছো, হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল, আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা আমি বাঁ দিক থেকে ডান দিকে এরকমভাবে দিচ্ছি। এইটা তো বোঝার চেষ্টা করো যে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এদিকে দিই, তার জন্য ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হবে। আর একই আমি কাজ করছি, সেটা হচ্ছে যে হাইড্রোজেনটাকে আমি ধরো এইরকমভাবে রাখলাম, পারপেন্ডিকুলারলি রাখলাম, লেখে আবার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে দিচ্ছি। তাহলে এই যে বন্ড অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ক্লাউডটা সহজে ডিফর্ম হতে পারে, কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য বন্ড মানে ইলেকট্রন ক্লাউডটা কিন্তু সহজে ডিফর্ম হতে পারবে না। তার মানে ইজি টু ডিফর্ম অ্যালং দ্য বন অ্যাক্সিস, এই বন অ্যাক্সিস বরাবর ইজিলি ডিফর্ম করতে পারবে। এক্ষেত্রে মানে ডিফিকাল্ট টু ডিফর্ম in the perpendicular orientation of বন অ্যাক্সিস। তাহলে বন অ্যাক্সিসের যে পারপেন্ডিকুলার ওরিয়েন্টেশন বরাবর যদি তুমি দেখো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ না সহজে ডিফর্ম করতে পারবে না, খুব স্বাভাবিক। এই বরাবর ইলেকট্রন ক্লাউডটা সহজে ডিফর্ম হতে পারে না, কিন্তু এই বরাবর সহজে ডিফর্ম হতে পারছে। তাহলে এখানে দেখো একবার ইজিলি ডিফর্ম হতে পারছে, একবার ইজিলি ডিফর্ম হতে পারছে না। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে একটা মলিকুল যখন রোটেট করছে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে তুমি দিয়েই যাচ্ছ। একটা মলিকুল যখন রোটেট করছে, কখনো এই ওরিয়েন্টেশন আসবে, আর কখনো তার পারপেন্ডিকুলার এই ওরিয়েন্টেশন আসবে, বা অন্য ক্ষেত্রে হয়তো অন্যান্য ওরিয়েন্টেশন থাকতে পারে। মানে দুটো এক্সট্রিম ওরিয়েন্টেশন বলছে অ্যালং দ্য বন অ্যাক্সিস বরাবর, একটা পারপেন্ডিকুলার টু দ্য বন অ্যাক্সিস বরাবর। আচ্ছা এর আগে আমি একটা মলিকুলের ক্ষেত্রে অ্যাজ এ হোল একটা পোলারাইজেবিলিটির কথাবার্তা বলেছি, কিন্তু এটা খেয়াল করে দেখো যে তুমি যদি সেইভাবে ভাবো যে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অ্যাবাউটে তোমার এই মলিকুলটা কী রকমভাবে ওরিয়েন্টেড আছে তার উপরে নির্ভর করছে, কিন্তু জাস্ট তোমার মানে ইলেকট্রন ক্লাউডটা কতটা ডিফর্ম হবে সেই মতো করে পোলারাইজেবিলিটি কতটা হবে। মানে খুব অবভিয়াসলি ব্যাপার হচ্ছে যে ইজি টু ডিফর্ম অ্যালং দ্য বন অ্যাক্সিস, তার মানে হচ্ছে হায়ার ভ্যালু অফ পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি বা পোলারাইজেবিলিটি কম্পোনেন্ট বলতে পারো তুমি, হায়ার ভ্যালু অফ পোলারাইজেবিলিটি কম্পোনেন্ট।
আর পরেরটা ক্ষেত্রে হচ্ছে তোমার লোয়ার ভ্যালু অফ পোলারাইজেবিলিটি কম্পোনেন্ট। তাহলে একটা হায়ার ভ্যালু অফ পোলারাইজেবিলিটি কম্পোনেন্ট, একটা লোয়ার ভ্যালু অফ পোলারাইজেবিলিটি কম্পোনেন্ট, ঠিক আছে? এটা মানে এক্ষেত্রে হাইলি পোলারাইজেবল, এটা হচ্ছে লেস পোলারাইজেবল। সেখানে তুমি পোলারিটি কম্পোনেন্ট যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর দেখো, তাহলে কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। আচ্ছা, এবারে এই যে একটা অ্যাক্সিস বরাবর একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে সেটা হাইলি পোলারাইজেবল, অন্য ওরিয়েন্টেশনে কম, বা ধরো একই রকমভাবে আমি এরকম করে ব্যাপারটাকে ভাবি যে তোমার ধরো এই যে কার্বন ডাইঅক্সাইড মলিকুল ধরো তুমি কনসিডার করছো, কার্বন ডাইঅক্সাইড মলিকুল তুমি কনসিডার করছো। আচ্ছা, এবারে কখনো কখনো যেটা হতে পারে যে তোমার ধরো লেটসে কন্ট্রাকশন হয়ে বন্ডগুলো দুটো ছোট হয়ে গেল, আবার হতে পারে যে স্ট্রেসড হয়ে গিয়ে দুটো বন্ডই ধরো তোমার বড় হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এই পার্টিকুলার কেসে দেখো যে সাইজটা ছোট হয়ে গেছে, মানে এর ক্ষেত্রে ইলেকট্রন কার্বনের উপরে কন্ট্রোলটা অনেক বেশি, সেখানে এটা হয়ে যাবে লেস পোলারাইজেবল। মানে বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো ইনস্ট্যান্টিনিয়াস ভলিউমটা যদি দেখো, মানে যে মলিকুলের সাইজ যত বেশি হয় তত বেশি পোলারাইজেবল হয়, কারণ তার ক্ষেত্রে ইলেকট্রন কার্বনটা সহজে ডিফর্ম করা যায়। তুমি ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন যদি তুমি কনসিডার করো, সার্টেনলি ক্লোরিনের তুলনায় ব্রোমিন মোর পোলারাইজেবল, ব্রোমিনের তুলনায় আয়রন হচ্ছে বেশি পোলারাইজেবল। তাহলে সাইজ যত বড় হয় তত বেশি পোলারাইজেবল হয়। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে ওরিয়েন্টেশনটা সাইজ ছোট মানে এটা লেস পোলারাইজেবল, এটা যে হাইলি পোলারাইজেবল, এটা তাহলে এটা তোমার মানে ইন্টারমিডিয়েট পোলারাইজেবল, মানে এটা 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 যা পোলারাইজেবিলিটি হবে বা মলিকুলার ভলিউম যায়, এক্ষেত্রে ভলিউমটা তোমার কমে গেছে, লেস পোলারাইজেবল হচ্ছে, এটা হচ্ছে তোমার হাইলি পোলারাইজেবল। তোমাকে এটা তারা দেখাচ্ছে দেখো যে যখন রোটেশন করছো তখনও তোমার পোলারিটি কম্পোনেন্টের ডিরেকশন পাল্টাতে পারে, যখন তুমি ভাইব্রেশন করছো মানে পার্টিকুলার সিমেট্রিক স্ট্রেচিং তুমি কনসিডার করছো আর কি, তাহলে এইটা যতটা পোলারাইজেবল হবে তার তুলনায় এইটা লেস পোলারাইজেবল হবে, এটা তোমার হায়ার পোলারাইজেবল হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে পোলারাইজেবিলিটি মানে মানে ঠিক আছে, পোলারাইজেবিলিটি ডিপেন্ডস অন ইন্টারনাল motion of the molecule, that is due to molecular rotation and molecular vibration. The polarizability depends on ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, দ্যাট ইজ ডিউ টু মলিকুলার রোটেশন অ্যান্ড মলিকুলার ভাইব্রেশন। তা তুমি এটা বুঝতে পারছো, দেখো জাস্ট ভাইব্রেশনের জন্য আর রোটেশনের জন্য তুমি এটা বুঝতে পারছো যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে তোমার ওরিয়েন্টেশনটা কেমন আছে, অ্যালং দ্য বন অ্যাক্সিস না পারপেন্ডিকুলার টু দ্য বন অ্যাক্সিস, সেই মতো করে তোমার পোলারাইজেবিলিটি বাড়বে বা কমবে। মানে প্রথমটা হচ্ছে বেশি পোলারাইজেবল, পরেরটা হচ্ছে লেস পোলারাইজেবল। আবার কার্বন ডাইঅক্সাইডকে তুমি যখন স্ট্রেচিং মোডগুলোকে দেখছো, কখনো কখনো তোমার কন্ট্রাকশনের জন্য বনটা ছোট হয়ে গেল অর্থাৎ মলিকুলার ভলিউমটা কমে গেল, কখনো কখনো স্ট্রেচিংয়ের জন্য মলিকুলার ভলিউমটা তোমার বেড়ে গেল, ঠিক আছে? তো সেই জন্য কখনো লেস পোলারাইজেবল, কখনো হাইলি পোলারাইজেবল। এবং সেইখান থেকে আমি যেটা বলছি যে পোলারাইজেবিলিটি ডিপেন্ডস অন ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, দ্যাট ইজ ডিউ টু মলিকুলার রোটেশন অ্যান্ড মলিকুলার ভাইব্রেশন। আচ্ছা, আচ্ছা, এবারে এই যে সাইজ এবং শেপ অফ দ্য পোলারাইজেবিলিটি সেটা কেমন করে চেঞ্জ হচ্ছে সেইটাকে তোমার দেখা হয় একটা ইম্পর্টেন্ট ফিগার দিয়ে, যাকে বলা হয় পোলারাইজেবিলিটি ইলিপসয়েড। তার মানে তোমার এই যে যেটা আমি কোয়ালিটেটিভলি বলছি যে এই দিকে মোর পোলারাইজেবল, এই দিকে কম, এটা হাইলি পোলারাইজেবল, এটা লেস পোলারাইজেবল, সেটা তো কোয়ান্টিটিভলি বলার দরকার পড়ে বা ইভেন পিক্টোরিয়ালি বলার দরকার পড়ে। আমি সেই কাজটা কি করব যে পোলারাইজেবিলিটি LITY ইলিপসয়েড এরকম একটা জিনিস আছে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি সাইজ অ্যান্ড শেপ অফ, সাইজ অ্যান্ড শেপটাকে পরে বলছি, যে মানে যেটা হচ্ছে তোমার পোলারিটি ইলিপসয়েডটা কি না, এটা বেসিক্যালি অ্যান ইলিপসয়েড whose
সাইজ অ্যান্ড শেপ whose size and shape give the relative values of the component of polarizability. But an ellipsoid whose size and shape give the relative values of the components of polarizability. মানে ব্যাপারটা কীরকম যে আসলে পোলারাইজিবিলিটি আলফা না, আলফা বেসিক্যালি একটা টেনসার। এবারে ইট হ্যাজ 9 কম্পোনেন্টস। যেমন একটা ভেক্টর হলে তার তোমার বেসিক্যালি 3টে কম্পোনেন্টস থাকে, স্কেলার হলে তোমার কোনো এক্সট্রা কম্পোনেন্ট নেই, একটাই। আলফা সেটা বেসিক্যালি একটা টেনসার যার 9টা কম্পোনেন্টস আছে। কী কী সেটা না, আলফা এক্স এক্স, আলফা এক্স ওয়াই, আলফা এক্স জেড, আলফা ওয়াই এক্স, আলফা ওয়াই ওয়াই, আলফা ওয়াই জেড, আলফা জেড এক্স, আলফা জেড ওয়াই, আলফা জেড জেড, এটা ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি 9টা কম্পোনেন্ট। এবারে তোমার এই কোন কম্পোনেন্টে কী চেঞ্জ হচ্ছে ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে তবু ইজিলি বলে দেওয়া যায়, কিন্তু এটা বেসিক্যালি একটা ম্যাট্রিক্সের মতো তৈরি হচ্ছে। তো মানে এই যে 9টা কম্পোনেন্ট মানে পোলারিটি অ্যাজ এ টেনসার অর একটা টেনসার অর এটাকে তুমি একটা ম্যাট্রিক্স বলতে পারো, ম্যাট্রিক্স যেটা রিপ্রেজেন্ট করা যাবে। এবং সেই ম্যাট্রিক্সটা দেখো এরকম একটা 3x3 এরকম একটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স। এবার প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু কত হবে সেটা এক্স্যাক্টলি বের করার অসুবিধে। সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ইলিপসয়েড একটা ছবি আঁকবো, মানে 2 ডাইমেনশনে একটা ইলিপস, 3 ডাইমেনশনে একটা ইলিপসয়েড, মানে ডিমের মতো আর কি। 3 ডাইমেনশনে ডিমের মতো একটা ছবি আমি আঁকবো, যেখানে জাস্ট এই তার মানে যা সাইজ এবং শেপটা মানে সেটা কেমন দেখতে, ছোট না বড়, সেইটা দিয়ে আমি বেসিক্যালি রিলেটিভ ভ্যালুস অফ দ্য কম্পোনেন্টস অফ দ্য পোলারাইজিবিলিটি সেটা বুঝতে পারবো। আচ্ছা, ব্যাপারটা ধরো এইরকম করে তুমি ভাবো, ধরো একটা পোলারাইজিবিলিটি ইলিপসয়েডের ছবি আঁকছি, ধরো এটা পোলারাইজিবিলিটি ইলিপসয়েডের ছবি, আর এই ছবিটা 3 ডাইমেনশনাল। হ্যাঁ, সেই জন্য আমি এখন একটা শেড দিয়ে দেবো যাতে করে বুঝতে পারা যায় যে হ্যাঁ এটা একটা 3 ডাইমেনশনাল ছবি, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হলো, ধরে নাও এর একটা সেন্টার আছে, মানে নট দ্য ফোকাস বাট একটা সেন্টার আছে। আচ্ছা, এবার এই সেন্টার থেকে ধরে নাও কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করে দিলে সে আইএথ পয়েন্ট, তাহলে দূরত্ব হচ্ছে আড়াই, তাহলে সেন্টার থেকে আইএথ পয়েন্টের দূরত্ব হচ্ছে আড়াই, এটা। আচ্ছা, এবারে যদি তুমি এই যে অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর যদি তোমার একটা আলফার একটা কম্পোনেন্ট তুমি কনসিডার করো, আলফার কোনো একটা কম্পোনেন্ট যদি তুমি দেখো এইটা, সেই যে আলফাটা মানে বেসিক্যালি যে মানে ধরো তুমি বেসিক্যালি ইলিপসয়েডের সেন্টার হচ্ছে ধরো সেটা ও পয়েন্ট, তুমি ইলিপসয়েডের উপরে কোনো একটা পার্টিকুলার আই কনসিডার করেছো, এই সেন্টার থেকে আই পয়েন্টের দূরত্ব হচ্ছে আড়াই। এবং যেটা ইম্পর্টেন্ট যে এই ডিরেকশন বরাবর তোমার পোলারাইজিবিলিটি যেটা আলফা আই যদি আমি লিখি সেটা হচ্ছে 1/√অফ আড়াই, তার সঙ্গে বেসিক্যালি এটা প্রপোর্শনাল। হ্যাঁ, মানে যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে এই যে ধরো ওই যে পার্টিকুলার ডিরেকশন বরাবর, মানে ডিরেকশন বরাবর আলফাটাকে আমি যখন আলফা আই যদি এরকম একটা সাফিক্স দিই, আলফা আই, যেটা কথা সেটা হচ্ছে আলফা আইটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/√অফ আড়াই, বা উল্টোটা করলে আরো ভালো, যে আড়াইটা সেটা হচ্ছে তোমার আড়াইটা সেটা বেসিক্যালি √অফ আলফা আই, তার সঙ্গে বেসিক্যালি তোমার প্রপোর্শনাল। এটা বলতে তাহলে যেখানে তোমার কি হচ্ছে না, যেখানে হচ্ছে আড়াইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইজ দ্য ভেক্টর ডিস্টেন্স of the ith point on the surface of the ellipsoid, or Ri is the vector distance of the ith point on the surface of the ellipsoid from the center of ellipsoid, ঠিক আছে, ফ্রম দ্য সেন্টার অফ ইলিপসয়েড। তাহলে দেখো এই সেন্টার অফ ইলিপসয়েড থেকে আইএর পয়েন্ট তার দূরত্ব যদি আড়াই হয়ে যায়, তার আড়াইটা প্রপোর্শনাল টু হচ্ছে 1/√অফ আলফা, ঠিক আছে। তাহলে এবারে দেখো, তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করো যে প্রথম কথা হচ্ছে যে আলফা কোনো একটা অ্যাক্সিস বরাবর আলফা যার যত বেশি সে তত চাপা, জাস্ট বোঝার চেষ্টা করো। আড়াইটা প্রপোর্শনাল টু 1/√অফ আলফা, তাহলে কোয়ালিটেটিভলি হচ্ছে
যে দিকটা যত বেশি পোলারাইজেবল সেই দিকটা তত চাপা। মানে এই যে ছবিটা আমি এঁকেছি পরিষ্কার হচ্ছে এই যে এই অ্যাক্সিস বরাবর, হ্যাঁ মানে প্যারালাল অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে মোর পোলারাইজেবল, আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর হচ্ছে লেস পোলারাইজেবল। তাহলে এখানে বোঝার চেষ্টা করো যে এই যে ইলিপসয়েডের শেপটা কেমন করে কোয়ালিটেটিভ ভ্যালু অফ দ্য পোলারাইজেবিলিটি অ্যালং এ পার্টিকুলার কম্পোনেন্ট বা পার্টিকুলার ডিরেকশন কীভাবে বোঝাচ্ছে, বা উল্টোটাও সত্যি যে কোনো একটা ডিরেকশন বরাবর পোলারাইজেবিলিটি কম্পোনেন্টের ভ্যালু তোমার বেসিক্যালি ইলিপসয়েডের ছবি আঁকতে কেমন করে হেল্প করছে। সেটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা তোমার পরিষ্কার বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর পোলারাইজেবিলিটি কম্পোনেন্টের ভ্যালু যত বেশি হবে সেই বরাবর সে তত চাপা হবে, মানে করসপন্ডিং ছবিটা হচ্ছে তত চাপা হবে। ঠিক আছে, এটা তার মানে ব্যাপারটা কীরকম হলো দেখো, বোঝার চেষ্টা করো। ধরো আমি লেসছে মানে আমি এদিক থেকে এদিকে লেসছে তোমার একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তোমায় দিচ্ছি। আর এবারে আমি জাস্ট দুটো ওরিয়েন্টেশনের কথা বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো আমি লেসছে হাইড্রোজেন মলিকুলটা কি কনসিডার করছি, ধরো হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো। এবার হাইড্রোজেন মলিকুলটা সে বেশিকে রোটেট করলো, আমি দুটো এক্সট্রিম মানে জাস্ট ওরিয়েন্টেশনটাকে বলছি। এবার যেটা কথা, যেটা এই পার্টিকুলার কেসে এই বরাবর সে মোর পোলারাইজেবল, পারপেন্ডিকুলার বরাবর কম, তাহলে যে বরাবর সে মোর পোলারাইজেবল সেই বরাবর তোমাকে আঁকতে হবে কি চাপা। তাহলে আমি ছবিটাকে আঁকবো কি এইরকমভাবে, এইরকম করে ছবিটাকে আমি আঁকলাম। দেখো এই বরাবর চাপা আছে কারণ এই বরাবর সে মোর পোলারাইজেবল, এই বরাবর সে লেস পোলারাইজেবল, সেই এই পার্টটা তোমার বেসিক্যালি খোলা আছে। এই পার্টিকুলার ক্ষেত্রে ছবির শেপটা কেমন হবে, এই ধরনের দেখতে। কারণটা কি, কারণটা হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে এই বরাবর সে মোর পোলারাইজেবল, সেই জন্য এই অ্যাক্সিস বরাবর মানে এই যে এই বন অ্যাক্সিস বরাবর সেখানে এই দিকটা চাপা থাকবে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে দেখো তোমার বেসিক্যালি চওড়া থাকবে। তার মানে জাস্ট যখন মলিকুলার রোটেশনটা হচ্ছে তুমি বুঝতে পারছো যে কেমন করে মলিকুলার রোটেট করার সাথে সাথে পোলারাইজেবল ইলিপসয়েডের শেপটা পাল্টাচ্ছে। আবার উল্টো দিকে ধরো যদি আমি এই কার্বন ডাইঅক্সাইডটাকে জাস্ট মাঝে ধরি, একবার হচ্ছে কম্প্রেশনের জন্য এই বনটা ধরো ছোট হয়ে গেছে, আর একটা ক্ষেত্রে ধরো এইটা তোমার অনেকটা বড় হয়ে গেছে। তাহলে যেটা প্রথম কথা হচ্ছে যে তোমার এই বরাবর মোর পোলারাইজেবল, কারণ এটাই বন অ্যাক্সিস পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর কম বলে, তাহলে এই যে করসপন্ডিং ছবিটা যদি আমি এরম করে আঁকি, এটা কারণ এই বরাবর মোর পোলারাইজেবল মানে এই বরাবর মোর পোলারাইজেবল, পারপেন্ডিকুলার বরাবর কম। তাহলে এই ছবিটা কেমন হবে, এই ছবিটা কেমন হবে না, এই ছবিটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এটা লেস পোলারাইজেবল, মানে এইটার তুলনায় এটা লেস পোলারাইজেবল কারণ মলিকুলার ভলিউমটা তাকে কমে গেছে। তাহলে যেটা লেস পোলারাইজেবল মানে হচ্ছে তার করসপন্ডিং সেন্টার থেকে সেই পয়েন্টের ডিস্টেন্সটা সেটা তোমার বেসিক্যালি অটোমেটিক্যালি বেড়ে গেল। তাহলে অটোমেটিক্যালি বেড়ে যাওয়া মানে হচ্ছে দেখো ছবিটা এখন এইরকম হয়ে গেল। আর এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, এই পার্টিকুলার কেসে কিন্তু জাস্ট উল্টোটা হয়ে যাচ্ছে। উল্টোটা মানে হচ্ছে যে এইটার বন্ডটা তুমি এতটাই বড় করে ফেলেছো যে এই বরাবর তোমার ইলেকট্রনগুলো সহজে ডিফর্ম করতে পারছে বলে এটা অনেক বেশি পোলারাইজেবল। যে যত বেশি পোলারাইজেবল সেই করসপন্ডিং দেখো তার ইলিপসয়েডের ছবিটা তত ছোট হয়ে যাচ্ছে। তাহলে দুটো জিনিস তুমি বোঝার চেষ্টা করো যে এই ওরিয়েন্টেশনটা মানে এই পার্টিকুলার কেসে এই প্রথম দুটো ছবির হয়তো ভলিউমটা এক্স্যাক্টলি একই, মানে ইলিপসয়েডের ভলিউমটা এক্স্যাক্টলি হয়তো একই, কিন্তু ওরিয়েন্টেশনটা দেখে তুমি বুঝতে পারছো যে বেসিক্যালি অ্যাকচুয়ালি হাইড্রোজেন মলিকুলটা কোন ওরিয়েন্টেশন আছে। আবার উল্টো থেকে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ওরিয়েন্টেশন আমি কিছু পাল্টাচ্ছি না, কিন্তু এই স্ট্রেচিং বা কন্ট্রাকশনের জন্য বন্ড লেন্থটা ছোট হচ্ছে না বড় হচ্ছে। যদি বন্ড লেন্থ ছোট হয়ে যায় মলিকুলার ভলিউম কমে গেল, অর্থাৎ মোর পোলারাইজেবল হয়ে গেল। আর যখন উল্টোটা যে যখন তোমার মলিকুলার মানে এটা আবার বলছি যেটা বলছি যে তোমার যত তোমার ছোট হয়ে গেল ইলেকট্রন ক্লাউডের উপরে কন্ট্রোল তত বেশি বলে সে লেস পোলারাইজেবল করছে, আর যত কম পোলারাইজেবল পোলারিটির সাথে সাইজ তত বড় হয়ে গেল। আর উল্টো দিকে যখন স্ট্রেসড হয়ে গেল তখন মলিকুলার ভলিউমটা বেড়ে গেছে বলে সে লেস পোলারাইজেবল হয়েছে। আর লেস পোলারাইজেবল হয়েছে বলেই হচ্ছে তোমার করসপন্ডিংলি সরি মোর পোলারাইজেবল হয়েছে, মানে মলিকুলার ভলিউমটা বেড়ে গেছে বলতে মোর পোলারাইজেবল হয়েছে। তাহলে যত মোর পোলারাইজেবল হবে তত পোলারিটি ইলিপসয়েডের সাইজ হচ্ছে ততটা ছোট হবে। তার মানে প্রথমটা দেখো তুমি শেপ বা ওরিয়েন্টেশন থেকে তুমি অনেক কিছু আইডিয়া করতে পারছো, আর উল্টো দিকে যে সাইজ থেকে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের সাইজ দিয়ে তুমি যা বুঝে যেতে পারবে যে অ্যাকচুয়ালি কি কন্ডিশনটা করছে। তা দেখো এই যে পোলারাইজেড ইলিপসয়েডটা কি এবং কেমন করে আঁকতে হবে সেটা কি বোঝা গেছে? দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে পোলারাইজেড ইলিপসয়েডটা তোমার অ্যাকচুয়ালি কেমন করে চেঞ্জটা করছে। ঠিক আছে, তাহলে আমি দেখো আমি জাস্ট সামান্য জিনিস আমি আসলে খুব কুইকলি বলে দিচ্ছি যে পোলারাইজেবিলিটি নিয়ে জাস্ট দু চারটে কথাবার্তা আমি প্রথমে বলবো বলেছিলাম, সেইটা আমি একটু বললাম। কিন্তু পোলারাইজেবিলিটি নিয়ে আরও অনেক কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো আমরা যখন ইলেকট্রিক্যাল প্রপার্টিতে মলিকুলস পড়বো সেটা করবো। যাতে আমার এখানে যেটা দরকার যে পোলারাইজেবিলিটি দ্যাট অ্যাকচুয়ালি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল to determine whether a particular molecule will be Raman active or not.
But the important point is that during a particular mode of vibration or during molecular rotation or during an internal motion of the molecules, molecular polarizability must change periodically. এবং এই যে মলিকুলার পোলারাইজেবিলিটি একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে আমি বেসিক্যালি দেখছি কি দিয়ে? আমি বেসিক্যালি দেখছি হচ্ছে তোমার ওই পোলারিটি ইলিপসয়েড বলে একটা আমি 3 ডাইমেনশনাল ছবি আঁকলাম, সেই ছবির যা সাইজ এবং শেপ। ঠিক আছে, তাহলে কোয়ালিটেটিভলি যে পোলার যেমন ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে কি না তুমি একটা জাস্ট একটা ওই একটা অ্যারো তার লেন্থ দিয়ে তার ডিরেকশন বা ওরিয়েন্টেশন দিয়ে বুঝিয়ে দাও। এক্ষেত্রে আমরা এই কাজটাকে করবো, জাস্ট এক্ষেত্রে জাস্ট একটা লেন্থ দিয়ে বোঝানো যাবে না, একটা ভলিউম এলিমেন্ট দিয়ে বোঝাতে হবে, এবং সেই ভলিউম এলিমেন্টগুলি হচ্ছে পোলারিটি ইলিপসয়েড, তার সাইজ এবং শেপ তোমার অ্যাকচুয়ালি ডিটারমাইন করে দেবে যে আদৌ ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন আর রোটেশন তোমার পোলারিটি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, তো আমি এগোই এবারে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের ফলে যে স্ফেরিক্যালি মলিকুলটার মধ্যে তো কিছুটা পরিমাণে প্লাস এবং মাইনাস একটা চার্জ থাকে, সেটা কি এতটাই নগণ্য হয় যে ওটা নিজেদের মধ্যে মিশে থাকে? কই বললাম মিশে গেছে, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে তো তোমার একটা ডাইপোল তৈরি হয়ে গেল। হ্যাঁ, অ্যাবসেন্সে ওটা মানে ইলেকট্রন ক্লাউডটা নিউক্লিয়াসকে ঘিরে না এমনভাবে সাজানো থাকবে যাতে করে সেটা স্ফেরিক্যাল দেখতে হয়, মানে মিশে যাবে না, ওটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক আছে, মানে পুরোটা স্ফেরিক্যালি সিমেট্রিক আছে। আর ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড জাস্ট ডিফর্ম হয়ে গেল এই পর্যন্ত। ঠিক আছে, মানে বেসিক্যালি মানে দেখবে যে ধরো একটা মলিকুলের ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াই থাকতে পারে, অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। তোমাকে মনে মনে ভাবতে হবে অ্যাজিভ যেন নিউক্লিয়াইগুলো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কাজ করছে, মানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াইগুলো অ্যাজিভ যেন একটা পার্টিকুলার পয়েন্টে বসানো আছে, যাকে বলে যে সেন্টার অফ পজিটিভ চার্জেস। আর ইলেকট্রনসগুলো সেটাকেও ধরে নিতে হয় তারা অ্যাজিভ যেন কোনো একটা পার্টিকুলার সেন্টারে বসানো আছে, যাকে বলে সেন্টার অফ নেগেটিভ চার্জেস। এবারে নন পোলার মলিকুলের ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ তোমার বেসিক্যালি কোয়েনসাইড করে থাকে, একই পয়েন্টে কোয়েনসাইড করে থাকে, এবং তার জন্য যেটা হবে তার কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না, এবং ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটাকে আমি বলবো স্ফেরিক্যালি সিমেট্রিক। আর যদি পোলার মলিকুল হয়ে যায় তখন সেন্টার অফ পজিটিভ চার্জেস এবং সেন্টার অফ নেগেটিভ চার্জেস তারা দুটো ডিফারেন্ট পয়েন্টে থাকে, তখনই সে একটা ডাইপোলের মতো বিহেভ করবে এবং তার মতো করে তার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে যে পার্টটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম সেই পার্টটা আমরা করলাম, যে প্রথমেই কিছু সাধারণ কথাবার্তা বলবো রিগার্ডিং দ্য পোলারাইজেবিলিটি, সেটা আমরা বলে ফেললাম, এবং পোলারিটি ইলিপসয়েড জিনিসটা কেমন করে আঁকতে হয় সেটাকে বুঝে গেছি। এবার আমরা চলে আসছি রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি। চলে আসি, নেক্সট চলে আসো রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি। আচ্ছা, প্রথমে আমি রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনই সবটাকে করছি। যেমন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিটা প্রথমে আমি রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে করেছিলাম, এখানেও আমি প্রথমে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে করছি। তারপর তুমি চাইলে ওখানে নন রিজিডিটি কারেকশনটা তুমি জাস্ট ঢোকাতে পারো, বা সেন্ট্রিফিউগাল ডিস্টরশনের কারেক্টার ডিকন্টিনিউটি টার্মটা তুমি জাস্ট ঢোকাতে পারো। রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনের মধ্যে আমি জাস্ট আছি। আচ্ছা, প্রথমে দেখো আমার মেন টার্গেট হচ্ছে একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল, সেখান থেকে আমি স্টার্ট করি। অন্য কিছু ধরেও তুমি করতে পারতে, কিন্তু আমি যেটা আলটিমেটলি আমার টার্গেট হবে হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুলের বন্ড লেন্থ বের করা, কিন্তু টোটাল ডিসকাশন তো হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুলের ক্ষেত্রে আমি করছি। তো হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল তুমি কনসিডার করো। আর হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল যেমন আমি ধরো লেসে যা কিছু তো সিএল একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল আমি নিলাম, Cl2 আর হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল। আচ্ছা, এবারে এই পার্টিকুলার মলিকুলটার ক্ষেত্রে তোমার ডাইপোল মোমেন্টটা তোমার শূন্য, মানে এটা নন পোলার তো ডাইপোল মোমেন্ট শূন্য, এই জন্য কি হবে হেন্স inactive in pure rotational spectroscopy or
মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, সেটা হচ্ছে যে ক্লোরিন মলিকুল, সেটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, সে বেসিক্যালি মানে নন পোলার আর কি। নন পোলার মানে হচ্ছে সে ইনঅ্যাক্টিভ হবে ইন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। এটা সেই জন্য এটা ইম্পর্টেন্ট যে বন্ড লেন্থ of a homonuclear diatomic molecule cannot be determined by bond length of homonuclear diatomic molecule cannot be determined by pure rotational spectroscopy. Pure rotational or microwave spectroscopy. The bond length of a homonuclear diatomic molecule cannot be determined by pure rotational or microwave spectroscopy. এটা আমরা অলরেডি আগের দিন আলোচনা করেছি। আর এবার উল্টো দিকে তুমি দেখো, এই যে ক্লোরিন মলিকুলটা সে তো ঘুরছে, তাহলে ঘুরলে আমি দুটো তার এক্সট্রিম ওরিয়েন্টেশনটা বললাম, দুটো এক্সট্রিম ওরিয়েন্টেশন বললাম। এবার তুমি যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দাও, তাহলে এই পার্টিকুলার কেসে দেখা যায় পোলারিটি ইলিপসয়েডটা এই বরাবর মোর পোলারাইজেবল, পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর নয়। সেই জন্য এই ওরিয়েন্টেশনে পোলারিটি ইলিপসয়েডটা এরকম দেখতে, আর এই ওরিয়েন্টেশনে পোলারিটি ইলিপসয়েডটা এই রকমের দেখতে, মানে এটার জন্য শুয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন তোমার তৈরি করছে। আবার সে আগের জায়গায় ফিরে আসতে পারে। এটা তাহলে তার মানে দেখো এই ছবি, মানে এখানে সাইজটা এক থাকলেও শেপটা পাল্টাচ্ছে, মানে কি কম্পোনেন্টগুলো পাল্টাচ্ছে। তাহলে যেটা ইম্পর্টেন্ট যে ফ্রম দ্য শেপ অফ polarizability ellipsoid, from the shape of polarizability ellipsoid, it is clear that there is a periodic change of molecular polarizability during molecular rotation. মানে এই শেপ থেকে তুমি বুঝতে পারছো। দেখুন আমি আবার যখন ফাইনালি মানে পুরোটাকে ঘুরে যাওয়ার পরে আবার যখন এলো, তখন কেমন দেখতে হয়ে গেল দেখো, আবার সেই আগের জায়গাটা আবার ফিরে এসছে, তখন মানে এইরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, এটা যাকে সেটা হচ্ছে দেখো আবার এই আগের মতো ফিরে আসে। তারপর দেখো যে যেহেতু মলিকুলার রোটেশনটা 360 ডিগ্রি ঘুরলে আবার আগের জায়গায় ফিরে আসে, অর্থাৎ রোটেশনটাই তোমার পিরিয়ডিক, এবং সেই মতো করে দেখো পোলারিটি ইলিপসয়েডের চেঞ্জ দেখো তোমার পিরিয়ডিক হচ্ছে। তারপর ফ্রম দ্য শেপ অফ দ্য পোলারিটি ইলিপসয়েড ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ এ পিরিয়ডিক চেঞ্জ অফ মলিকুলার পোলারাইজেবিলিটি ডিউরিং মলিকুলার রোটেশন। তার মানে তার জন্য কি হচ্ছে, সেখানে এটা দাঁড়াবে হেন্স it is active in pure in rotational Raman spectroscopy, active in rotational and it is active in rotational Raman spectroscopy. তাহলে দেখো যেখানে মাইক্রোস্পেকট্রোস্কোপি আর পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে ক্লোরিন মলিকুল কেন রেসপন্স করলো না, কারণ মলিকুলটা নন পোলার হয়ে যাওয়ার জন্য তার ডাইপোল মোমেন্টে কোনো পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে না, কিন্তু মলিকুলার পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে বলে সেটা কিন্তু রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি রেসপন্স করছে। এবং তার জন্য এটা হবে যে তোমার বন্ড লেন্থ অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল মে বি ডিটারমাইন্ড ফ্রম দ্য রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি। তার মানে এখান থেকে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বন্ড লেন্থ of a homonuclear diatomic
molecule can be determined. Bond length of a homonuclear diatomic molecule can be determined by rotational Raman spectroscopy. ঠিক আছে, আর এবার একটুখানি দেখে নিই ব্যাপারটা কি হচ্ছে টচ্ছে। আচ্ছা, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সিলেকশন রুলটা একটুখানি বোঝার দরকার। আচ্ছা, সিলেকশন রুলটা কিন্তু ডেল্টা যেটা তোমার +-2 মানে 0 মানে আসলে 0, +-2 মানে যখন ডেল্টা যেটা হচ্ছে 0 এটা করেসপন্ড করবে তোমার র্যালে স্ক্যাটারিং, আর ডেল্টা যখন +-2 সেটা তোমার দেবে হচ্ছে রামন স্ক্যাটারিং। ওই ডেল্টা যে 0টা ভাবার দরকার নেই, ডেল্টা যে +-2টা হচ্ছে তোমার রামান স্ক্যাটারিং। তাহলে তুমি খেয়াল করো, কম্পেয়ার করো যে যদি আমি মানে রোটেশনাল রামান কনসিডার করলাম যেখানে ডেল্টা যেটা হচ্ছে +-2, হয় পিওর রোটেশন স্পেকট্রোস্কোপি মাইক্রো স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে হচ্ছে তোমার ডেল্টা যে ইকুয়াল টু +-1। তারপরে তুমি এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি, সেক্ষেত্রে ডেল্টা যেটা কিন্তু +-1 হয়। আর এর একটা ব্যাখ্যা আছে, কোয়ালিটেটিভ ব্যাখ্যা, মানে মানে যেটা একদম তোমার এই যে সিলেকশন রুলটা তার তো একটা কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাখ্যা তোমার আছেই, যেটা ফেরমি গোল্ডেন রুল দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারবে। একটা ক্লাসিক্যাল ব্যাখ্যা বা একটা কি বলবো মানে একটা মানে জাস্ট একটা মানে মানে কোয়ালিটেটিভ একটা জাস্ট ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে এরকম। ধরো তুমি লেসে এই সেল মলিকুলটাকে কনসিডার করো, মানে কেন সিলেকশন রুলটার কাজ পাল্টাচ্ছে একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই সেল মলিকুল, এবার সেই এই সেল মলিকুলে তুমি ধরো লেসে তুমি রোটেশন ফুল রোটেশনটাকে কনসিডার করছো। এইটা হলো মানে এই আচ্ছা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে যে অবস্থা, মানে এইটা হলো এটা উপরে উঠে গেল, তারপরে হচ্ছে তোমার এই সিএল এইচ হলো এই সিএল তোমার নিচে নেমে এলো, তারপরে আবার এই ধরো তোমার সিএল হয়ে গেল। এটা মানে আমি একটা ফুল রোটেশন করছি। আচ্ছা, এই পার্টিকুলার কেসে দেখো ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এদিক থেকে এদিকে, এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে এদিক থেকে এদিকে, এক্ষেত্রে হচ্ছে তোমার উল্টো দিকে এদিক থেকে এদিকে, এর ক্ষেত্রে হচ্ছে তোমার এদিক থেকে এদিকে, আবার এই ক্ষেত্রে তোমার কি পেলো এদিক থেকে এদিকে। তা তুমি খেয়াল করে দেখা যায় ডাইপোল মোমেন্ট তার আগের ওরিয়েন্টেশনটা আসতে পারছে কখন, অনলি আফটার 360 ডিগ্রি রোটেশন। তার মানে এটা দাঁড়াচ্ছে ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট attains its original orientation only after 360 ডিগ্রি রোটেশন। এটা আমি দেখতে পাচ্ছি, এবং সেই ডাইপোল মোমেন্টের যে পিরিয়ডিক চেঞ্জটা ডিউরিং রোটেশন সেটা বেসিক্যালি রেসপন্সিবল ফর পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রো স্পেকট্রোস্কোপি। এবারে কম্পেয়ার কর জাস্ট পোলারাইজড ইলিপসয়েডের ছবিটা দেখে। এই যদি ওরিয়েন্টেশন থাকে তাহলে পোলারাইজড ইলিপসয়েড এরকম দেখতে, আচ্ছা এই ওরিয়েন্টেশন থাকলে কেমন দেখতে, এই ধরনের দেখতে, কারণ বন অ্যাক্সিস বরাবর তোমার চাপা হবে। আর এই ওরিয়েন্টেশনে কেমন দেখতে, এই দেখতে হলো এটা। আর এই ওরিয়েন্টেশনে কেমন দেখতে, এই ওরিয়েন্টেশনে কেমন দেখতে, খেয়াল করে দেখো যে এক্ষেত্রে কিন্তু তোমার 180 ডিগ্রি ঘোরালেই আগের ওরিয়েন্টেশনে ফিরে আসে। দেখো এইখান থেকে এই যে ছবিটা একই ছবি। ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে দেখো এইটা আর এইটা কিন্তু একই নয়, এইটা আর এইটা একই, কারণ ডিরেকশনটা এইটা ডান দিকে আছে, এটা ডান দিকে আছে, এটা কিন্তু বাঁ দিকে। কিন্তু এই পার্টিকুলার কেসে এর কোনো সাইন টাইন নাই, তোমার দেখে সাইজ এবং শেপ দেখতে হবে।
দেখো এইখানেও ওয়ান অ্যাক্সিস বরাবর সে যতটা পোলারাইজেবল, এখানেও ততটা পোলারাইজেবল, এখানেও ততটা পোলারাইজেবল। আর এটা পারপেন্ডিকুলার আছে মানে সেটা চাপা হয়ে যাবে, মানে এই বরাবর মোর পোলারাইজেবল, এই বরাবর হচ্ছে লেস পোলারাইজেবল, বা এই পার্টিকুলার কেস হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে মোর পোলারাইজেবল, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর লেস পোলারাইজেবল, এবং সেটা ছবিতে রিফ্লেক্টেড হচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখ এক্ষেত্রে, জাস্ট পোলারাইজেবিলিটি attains its original orientation only after, only টা লেখার দরকার নেই, after 180 ডিগ্রি রোটেশন। তো আগের ক্ষেত্রে 360 ডিগ্রি ঘোরালে আগের ওরিয়েন্টেশনে ফিরে আসতো, এখন কিন্তু 180 ডিগ্রি ঘোরালে তোমার আগের ওরিয়েন্টেশনে ফিরে আসছে আর কি। এবং তার জন্যই কেটে দাঁড়াচ্ছে যে মানে দিস ইজ রিফ্লেক্টেড, এই যে সিমেট্রিক, তার মানে কি হচ্ছে পোলারিটি ইলিপসয়েডে মোর সিমেট্রিক হয়ে যাচ্ছে, ডাইপোল মোমেন্ট কিন্তু লেস মানে লেস তোমার সিমেট্রিক। ডাইপোল মোমেন্ট তার অরিজিনাল ওরিয়েন্টেশন আজ থেকে 360 ডিগ্রি মলিকুলটাকে ঘুরে যেতে হচ্ছে, কিন্তু এই পার্টিকুলার কেসে মানে 180 ডিগ্রি ঘুরলেই তুমি কিন্তু আগের করসপন্ডিং কনফিগারেশন বলো বা পোলারিটি ইলিপসয়েডের যে পার্টিকুলার সাইজ এবং সেটা তুমি পেয়ে যেতে পারছো। সেখানে এটা দাঁড়াচ্ছে যে এই যে এই যে সিমেট্রিটা, দিস ইজ রিফ্লেক্টেড অ্যাকচুয়ালি, দিস ইজ রিফ্লেক্টেড মানে এই ইনফরমেশনটা রিফ্লেক্টেড ইন দ্য সিলেকশন রুল। এবার কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সিলেকশন রুলে, তার জন্য তোমার সিলেকশন রুলটা ডিরাইভ করতে হবে। সেখানে তুমি দেখতে পাবে যে এক্ষেত্রে মানে কেন ডেল্টা যেটা +-1 ছিল তোমার জাস্ট মাইক্রোস্পেকট্রোস্কোপিক, এটা +-2 হয়ে গেল। তার সিলেকশন রুলটা পেয়ে গেছে, ডেল্টা যে কত +-2 আছে। এবারে দেখো আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন এনার্জিটা ইন দ্য ইউনিট অফ জুল কি হবে, তুমি যদি সেন্টিমিটার ইনভার্সে লেখো যে বি জে ইন্টু J+1, এই তো আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন এনার্জিটা হচ্ছে বি জে ইন্টু J+1, এখানে মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু J+1 তার স্কোয়ার, এটাকে আর লিখছি না এখানে, ঠিক আছে? বলো। আচ্ছা এবারে দেখো তুমি সিলেকশন রুলটা তুমি আছো, আমি ডি কন্টেন্ট টার্মটাকে এখানে লিখছি না, মানে ডি কন্টেন্ট টার্মটা পরে না হয় লেখা যাবে, মানে ডিতে তুমি চাইলে লিখতেই পারো, কিন্তু মানে মানে ডিটা তার কন্ট্রিবিউশনটা এখন বাদ দিচ্ছি, পরে আমি ডিটাকে ইনপুট করে কেমন করে করতে হয় করবো। এবারে দেখো তোমার যদি তুমি ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করো, মানে অবশ্যই ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, ফ্রিকোয়েন্সি ইন দ্য unit of centimeter inverse due to transition from jth state to J+2 state, আর ডেল্টা যে কত +-2 যেহেতু তাহলে সিলেকশন রুল থেকে জে থেকে J+2 তে যেতে পারে, সেইটাই লিখেছি যে ফ্রিকোয়েন্সি ডিউ টু ট্রানজিশন ফ্রম jth state to J+2 state কি হবে, সেটা হচ্ছে নিউ বার তুমি লিখে দাও, সেটা হচ্ছে জে থেকে তোমার J+1 এ এলো, এইটা সরি J+2 তে এলো, সরি জে থেকে তোমার J+2 তে এলো, তা কি হবে দেখো এইখানে এনার্জিটা তোমার একবার J+1 এর জন্য যেটা হয় সেটা লিখতে হবে, আর একবার এনার্জিটা জেথ লেভেলের জন্য যেটা হয় সেটা তোমার লিখতে হবে। আচ্ছা এইটা তো পরিষ্কার বোঝা গেছে বি জে ইন্টু J+1, এটা কত হবে না বি, ও সরি এটা J+2, তাহলে জে এর জায়গায় J+2 বসিয়ে দাও, বি ইন্টু J+2 ইন্টু J+3, এইটা এটা হলো, তাহলে বি কমন নিয়ে নাও তুমি, পরে থাকে J² প্লাস 5J প্লাস 3×6 মাইনাস J² মাইনাস জে, তো সেটা কি দাঁড়াচ্ছে না বি J² কেটে চলে গেল একটা জায়গায়, এটা হয়ে গেল তাহলে 4J প্লাস 6, এটা তাহলে বি 4J প্লাস 6, এটা তাহলে এইটা হচ্ছে তোমার জে থেকে J+2 তে 2 লেভেলে গেলে হচ্ছে করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, এটা এইটা। তাহলে এবারে বোঝার চেষ্টা করো যে নিউ বারটা যদি তুমি ধরো 0 থেকে 2 তে যাচ্ছ, সেটা কত হবে, সবটাই ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এখানেও যেটা করছো সেটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা তাহলে কত হবে, কিছুই না তুমি জে এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে জে এর জায়গায় 0 বসিয়ে কত, তাহলে সেটা হচ্ছে 6 বিতে হচ্ছে, তাই তো, এটা তোমার 6 বিতে,
আচ্ছা নিউ বারটা যদি তুমি ধরো 1 থেকে 3-এ যাও, সেটা কত হবে? 1 থেকে 3-এ গেলে যে জায়গায় 1 বসিয়ে দাও সেটা বেশি করে তোমার 10b হচ্ছে, এটা গ্যাপটা, ঠিক আছে? নিউ বারটা কিন্তু তোমার ধরো 2 থেকে 4-এ যাচ্ছ, সেটা গ্যাপটা কত হচ্ছে না তোমার 14b হচ্ছে, এটা হলো। আচ্ছা এবারে তুমি দেখো তাহলে যেটা আমি জাস্ট জে থেকে জে প্লাস 2 লেভেলের মধ্যে গ্যাপটাকে বের করে ফেললাম। আচ্ছা এবারে তোমার জিনিসটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যেমন জে থেকে জে প্লাস 2-তে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারতো, জে থেকে জে মাইনাস 2-তেও যেতে পারতো, বা জে প্লাস 2 থেকে জে কেউ আসতে পারতো, সেটা তোমার ভাবতে হবে। সেই মতো করে তুমি বেসিক্যালি যেটা পাবে যে স্টোকস এবং অ্যান্টি স্টোকস টাইপগুলোকে পাবে, সেটা আমি আসছে মানে জাস্ট দুটো লেভেলে, দুটো জে এবং জে প্লাস 2 লেভেলের মধ্যে গ্যাপটাকে জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছে, এবং সেই গ্যাপটাকে যদি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি বের করো তাহলে সেটা 6b 10b 14b ইত্যাদি ইত্যাদি হবে। আচ্ছা এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে যে তুমি যেমন করে আমরা মানে একদম ওই কোয়ান্টাম মেকানিক্যাল যে থিওরিটা প্রথম রামান স্পেকট্রোস্কোপি বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই যে ধরে নাও তুমি একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেটে আছো, আর এখানে একটা ইলেকট্রনিক স্টেট আছে, তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটা তোমার এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। এখানে তুমি এনার্জি প্লট করছো। আচ্ছা এবার একটা ট্রানজিয়েন্ট স্টেটের গল্প আমি শিখিয়েছিলাম, কারণ আমি এমনভাবে ফ্রিকোয়েন্সিটা সেট করেছি কাছে করেছি এইখান থেকে এখানে সরাসরি চলে যেতে পারতো না, সেটা তোমার ট্রানজিয়েন্ট স্টেট ভাবতে হবে, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। আর এবারে দেখে নাও যে কোন একটা ইলেকট্রনিক স্টেটে ধরে নাও অনেকগুলো তোমার রোটেশনাল লেভেল আছে, একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল ইত্যাদি ইত্যাদি। মানে এখানে তোমার জে এর ভ্যালুটা 0 ধরো, 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবারে দেখো কি হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে এটা হবে যে যেখান থেকে ট্রানজিশন হলো সেখানেই ধরো ফিরে এলো, বা এইখান থেকে ট্রানজিশন হলো এখানেই ফিরে এলো। তার মানে কি এই পার্টিকুলার কেসে তোমার যদি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা নিউ হয়, তাহলে যে সকাল স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা সেটা কি হচ্ছে না ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। আর নিউ বার জিরোটা যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, তার মানে জাস্ট যে লেভেল যে রোটেশনাল লেভেল থেকে ট্রানজিশনটা হলো দিনের সাথে কিন্তু সেখানেই ফিরে এলো, এক্ষেত্রে তাই। বা আরেকটা তুমি ভাবতে পারো যে এইখানে এই যেখান থেকে তুমি স্টার্ট করছো আলটিমেটলি সেখানেই ধরো তোমার ফিরে এলো, এটা ঠিক আছে। তাহলে দেখো যে এই যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা এখানে তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সমান হবে, মানে যে ফ্রিকোয়েন্সিটা নিচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা ছাড়ছে, নিউ ইকুয়াল নিউ জিরো হচ্ছে, এবং এটা করসপন্ডিং দিচ্ছে র্যালে লাইনটা, এটা র্যালে লাইন গুলো দিচ্ছে। আচ্ছা এবারে দেখো নেক্সট আরেকটা সিচুয়েশন যেটা হতে পারে সেটা হচ্ছে কি, ধরো তোমার অন্য কালি ইউজ করি, ধরো তুমি যে ফ্রিকোয়েন্সির লাইন এসে অ্যাবজর্ব করলো সে যখন নামছে সে তার 2 ধাপ আগে নামছে, কারণ ডেল্টা যে করলো কিন্তু +-2 0 থেকে শুরু করে 2-তে নামলো, অথবা সে 1 থেকে শুরু করলো পরে হচ্ছে তোমার 3-তে নামলো অ্যান্ড সো অন। এটা তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, যে ফ্রিকোয়েন্সি ফর দ্য স্ক্যাটার লাইট সেটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে সার্টেনলি কম হয়ে যাচ্ছে। এটা যখন ইনসিডেন্ট লাইটের মানে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে কম হয়ে যায়, তখন সেগুলো তুমি জাস্ট নাম দেবে কি না স্টোকস লাইন। আচ্ছা আবার উল্টো দিকে এটাও হতে পারতো যে ট্রানজিশনটা ঘটলো বেসিক্যালি যেই কত এই 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 মানে যেই কত 0 1 2 থেকে স্টার্ট করলো ওর নামলো হচ্ছে তোমার বেসিক্যালি 0-তে। আবার ধরো তোমার যে ইকুয়াল টু 3 থেকে স্টার্ট করো, আবার হতে পারে দেখো তুমি জাস্ট বেসিক্যালি এখান থেকে স্টার্ট করলে
নামলে হচ্ছে এখানে অ্যান্ড সো অন। তাহলে এই পার্টিকুলার কেসে কী হচ্ছে না, স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে আলটিমেটলি বেশি হয়ে যাচ্ছে, এবং সেটা তোমার দিচ্ছে কিনা অ্যান্টি স্টোকস লাইন। তার কিছু হচ্ছে স্টোকস লাইন আর কিছু কিছু তোমার অ্যান্টি স্টোকের মাঝাকাছি রেলের লাইন, এবং স্টোকস এবং অ্যান্টি স্টোক মিলে তোমার রামান লাইন দিচ্ছে। তাহলে এই যে ডেল্টা জি ইকুয়াল টু প্লাস মাইনাস টু, মানে প্রথম এইটার ক্ষেত্রে দেখো ডেল্টা জে ইকুয়াল টু তোমার বেসিক্যালি জিরো, এইটার ক্ষেত্রে ডেল্টা যেটা কি না মানে এটা বেসিক্যালি তোমার মাইনাস টু, আর এই পার্টিকুলার ক্ষেত্রে ডেল্টা জে বেসিক্যালি তোমার প্লাস টু। এটা মানে বেসিক্যালি যেটা হয়েছে যে মানে দুটো রোটেশন মানে রোটেশনাল লেভেলগুলোর মধ্যে যে গ্যাপ আর কি, সেই গ্যাপটার উপরে অ্যাকচুয়ালি নির্ভর করছে তোমার অ্যাকচুয়ালি স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা কী হবে বা ইত্যাদি ইত্যাদি। তাহলে এবারে দেখো, তাহলে মানে যেটা দাঁড়াচ্ছে যে তুমি যখন স্টোকসের ব্রাঞ্চগুলোকে দেখবে, তুমি এখানে দেখি যখন তুমি দেখো এই স্টোকস লাইনগুলো যদি দেখো আর এদিকে তোমার অ্যান্টি স্টোকস লাইনগুলো যদি দেখো, স্টোকস লাইন হচ্ছে অ্যান্টি স্টোকস লাইন দেখো। এই পার্টিকুলার কেসে তোমার স্টোকস লাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিগুলো কমে যাবে, সেটা হচ্ছে কি না অ্যাকচুয়ালি ইনসিডেন্ট যে লাইটের ফ্রিকোয়েন্সি ছিল সেইখান থেকে তোমার কি হলো না, প্রথমটা হচ্ছে 6B কমে যাবে, তারপর একটা কি হলো 10B কমে যাবে, এটা কত হলো 14B কমে যাবে অ্যান্ড সো অন। বোঝার চেষ্টা করো না, জাস্ট এই যে এখানে এই যে এইটার ক্ষেত্রে ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি যা স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা কী হচ্ছে মানে দেখো এই এতখানি অ্যামাউন্ট বেসিক্যালি তোমার এই যে এতখানি অ্যামাউন্ট এতখানি পরিমাণ কমে গেছে। তাহলে স্টোকসের ক্ষেত্রে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি মাইনাস কত না যেই কত 0 থেকে 2 এর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা সেটা আমি লিখেছি এখানে যে নিউ বার মাইনাস 6B, 0 থেকে 2 এর মধ্যে যে গ্যাপটা এটা। তারপরেরটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে এইখানে কিন্তু তুমি দেখো যে পরেরটা হচ্ছে এখান থেকে শুরু করলো, এখান থেকে শুরু করলো সে এখানে জাস্ট নামলো, এই দুটোর মধ্যে গ্যাপটা কত হবে না এটা 4B আর এটা 6B, ওটা 10B, এবং দেখো এটাই হচ্ছে যে সেখানে মাইনাস 10B হচ্ছে। আর অ্যান্টি স্টোকসের ক্ষেত্রে একই রকমভাবে নিউ বার 1 স্টার মানে অ্যান্টি স্টোক বোঝানোর জন্য আমি স্টার জাস্ট বলছি, সেটা কত নিউ বার 0 প্লাস 6B হবে। কারণ এক্ষেত্রে 0 থেকে আরম্ভ করে 2তে নামলো, আর ওই ক্ষেত্রে 2 থেকে আরম্ভ করে হচ্ছে এই যে 0 থেকে আরম্ভ করে 2তে নামলো, এক্ষেত্রে 2 থেকে আরম্ভ করে 0তে নেমেছে, তাহলে অ্যাকচুয়ালি কতখানি ফ্রিকোয়েন্সি বাড়লো, এই গ্যাপটাই তো বাড়লো। এক্ষেত্রে যেমন এইটুকু কমলো, এক্ষেত্রে তোমার এইটুকু বাড়লো, এটা তাই এটা দাঁড়াবে যে অ্যান্টি স্টোকস লাইন প্রথমটা এইটা, তৃতীয়টা যদি তুমি দেখো সেটা যে নিউ বার 0 প্লাস 10B, তাহলে নিউ 3 স্টারটা হচ্ছে তোমার বেসিক্যালি নিউ বার 0 প্লাস 14B অ্যান্ড সো অন। তার মানে আন্ডার দি সিলেকশন তাহলে কি হয়েছে দেখো, যেটা ব্যাপার হচ্ছে তুমি যদি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখো তাহলে তো মধ্যমণি হয়ে এখানে তো তোমার র্যালে লাইন বসে আছে, একটা ডিপ মোর ইন্টেন্স লাইন, এটা তোমার র্যালে লাইন। এটাকে র্যালে লাইনও বলতে পারো, অথবা তুমি ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি সেইটা নিউ বার 0 সেটা তুমি যা দেখতে পারো। এবারে অ্যান্টি স্টোকসের ক্ষেত্রে কি হচ্ছে, আমি জাস্ট এই বাঁদিকে একটা লাইন, এই বাঁদিকে একটা লাইন, এই বাঁদিকে একটা লাইন, এরকমভাবে তোমার যাচ্ছে, আমি জাস্ট ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে পরে বলছি, মাঝখানে কেটে রাখছি। তাহলে এইটা কত হচ্ছে দেখো, এইটা বেসিক্যালি নিউ মানে বাঁদিকে সেটা কি দিয়ে নিউ বার 0 মাইনাস তোমার 6B, তাহলে এটা হচ্ছে তোমার এই যে এইটা এটা হচ্ছে নিউ বার 0 মাইনাস 6B, এইটা হচ্ছে তোমার নিউ বার 0 মাইনাস 10B, এটা হচ্ছে কত নিউ বার 0 মাইনাস 14B, এরকমভাবে যাচ্ছে। আবার ডান দিকেও ঠিক একই রকমভাবে, আমি হাইটটাকে এখন আলোচনা করছি না, এইটা পাচ্ছ কোথায় তোমার, এইটা পাচ্ছ তুমি নিউ বার 0 প্লাস 6B-তে, এইটা পেলে হচ্ছে নিউ বার 0 প্লাস 10B-তে, এটা থাকছে কত নিউ বার 0 প্লাস 14B ইত্যাদি। তার মানে স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইনগুলো তুমি কোথায় কোথায় পাচ্ছ সেটা আমি জাস্ট এখান থেকে বলে দিলাম যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি কেটে সেখান থেকে স্টোকস লাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে,
তাহলে মেন যে লাইনটা যেটা বেসিক্যালি তোমার র্যালের লাইন, সেখান থেকে -6b -10b -14b এভাবে যাচ্ছে, আর ডান দিকে যে +6b +10b +14b এরকমভাবে যাচ্ছে। এবং দেখো যে এক্ষেত্রে যে কোনো দুটো সাকসেসিভ স্টোকস লাইন অথবা যে কোনো দুটো সাকসেসিভ অ্যান্টি স্টোকস লাইন, তাদের মধ্যে যে গ্যাপগুলো কত করে দেখো, 4b করে। আর এই দুটোর মধ্যে গ্যাপ তোমার বেসিক্যালি এটা 6b, এটা 6b, মানে এটা খেয়াল রাখবে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 6b, এই গ্যাপটা হচ্ছে 6b, টোটালটা 12b। ওটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নিই। আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে দুটো পাশাপাশি স্টোকস লাইন এবং দুটো পাশাপাশি অ্যান্টি স্টোকস লাইনের মধ্যে গ্যাপটা। তার মানে এটা দাঁড়াচ্ছে এখান থেকে যে স্পেসিং বিটুইন টু successive strokes or anti-Stokes lines, spacing between two successive Stokes and anti-Stokes lines, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 4b। তাহলে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্টোকস অর অ্যান্টি-স্টোকস লাইন 4। তাহলে কম্পেয়ার করো যে যখন মাইক্রোস্পেকট্রোস্কোপি বা রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেছিল, পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেছিল, সেখানে পাশাপাশি দুটো লাইনের মধ্যে গ্যাপ ছিল তোমার 2b, এখানে হয়ে গেল তোমার 6b, এই 4b, সরি, এখানে হয়ে গেল তোমার 4b। ঠিক আছে, তাহলে এবার তুমি খেয়াল করে দেখো যে যখন তুমি এই ডিটারমিনেশন অফ bond length of a homonuclear diatomic molecule তুমি দেখবে কি হলো। তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হচ্ছে, মেজার দা spacing between two successive strokes or অ্যান্টি-স্টোকস লাইন। তাহলে দেখো একটা জিনিস প্রথমে বলি, যে প্রথমে কিন্তু ওই আলোচনাগুলো প্রথমে করে নিতে হবে যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল সে যে পিওর রোটেশনাল লাভান স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে, এটা প্রথমে বুঝে নিতে হবে কিন্তু, যেটা আমি অলরেডি বলেছি। তারপর সিলেকশন রুল আছে, তো সেইখান থেকে এবার আমি জাস্ট ফাইনালি জাস্ট কনক্লুশনটা করছি যে তুমি জাস্ট যেটা করো যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল তার রোটেশনাল লাভান স্পেকট্রোস্কোপি দেখো, সেখানে পাশাপাশি দুটো স্টোক বা অ্যান্টি-স্টোক লাইনের মধ্যে যে গ্যাপটা সেটাকে তুমি বের করো। হ্যাঁ, এটা দিস ইজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু 4b। সেইখান থেকে তুমি এক কাজ করো, ফাইন্ড দ্য রোটেশনাল কনস্ট্যান্ট, রোটেশনাল বিটা তুমি জাস্ট এখান থেকে বের করো। ঠিক আছে, আর এবারে যেহেতু বিটা হচ্ছে h/8π² r0² c, সেখান থেকে তাহলে এইটা যেহেতু, দেন বন্ড লেন্থ r0টা কত না h/8π² bc তার স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো তুমি বিটাকে তো h/8π² r0² c, তাহলে r0টা কত হবে h/8π² bc, তার করসপন্ডিং স্কোয়ার রুট হয়ে গেল। দেখো তুমি এই বন্ড লেন্থটাকে বের করে ফেলতে পারবে। তার মানে এটা হচ্ছে যে তাহলে মূল যে জায়গাটা, ক্রাক্স অফ দ্য পয়েন্ট হচ্ছে যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল সে পিওর রোটেশনাল বা মাইক্রোস্পেকট্রোস্কোপি রেসপন্স করে না, কিন্তু রোটেশনাল লাভান স্পেকট্রোস্কোপি রেসপন্স করে, এটা প্রথম কথা। আচ্ছা, এবারে সেইটা যখন তুমি দেখলে, এবারে তুমি দেখো যে তুমি কী কী ইনফরমেশন অ্যাকচুয়ালি পাচ্ছ। সেটা হচ্ছে যে তোমার ডেল্টা জে, যেটা মানে সিলেকশন রুল ডেল্টা যেহেতু +-2, যেহেতু সেখানে স্টোকস এবং অ্যান্টি-স্টোকস লাইনগুলো কোথায় কোথায় অ্যাপিয়ার করছে তুমি দেখে নিতে পারছো, এবং পাশাপাশি দুটো স্টোকস লাইনের মধ্যে গ্যাপটা তোমার বেসিক্যালি 4b, বা পাশাপাশি দুটো অ্যান্টি-স্টোকস লাইনের মধ্যে গ্যাপটা হচ্ছে তোমার 4b। তাহলে 4b যখন পেয়ে গেলে তুমি তার অর্ধেক করে, তার 1/4 করে দিয়ে তুমি বিটা পেয়ে যাবে, সেটা রোটেশনাল কনস্ট্যান্ট, এবং সেই রোটেশনাল কনস্ট্যান্টটা হচ্ছে h/8π² r0²c, যেহেতু সেখান থেকে তুমি মানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ r0টাকে বের করে ফেলতে পারবে। তাহলে বোঝা গেল যে কেমন করে স্পেকট্রোস্কোপিক্যালি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে বন্ড লেন্থটাকে বের করা হয়েছে। ব্যাপারটা ঠিক আছে?
কোনো অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে তুমি যদি এখানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখো, দেখো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের যেটা ক্ষেত্রে এটা মূল ব্যাপার, সেটা হচ্ছে তুমি যদি জাস্ট শুধুমাত্র স্টোকস ব্রাঞ্চটা বা শুধুমাত্র অ্যান্টি স্টোক ব্রাঞ্চটাকে দেখো, তাহলে একদমই জাস্ট মানে যখন আমরা কনসিডার করেছিলাম, মানে মাইক্রোস্পেকট্রোস্কোপি বা পিওর রোটেশন স্পেকট্রোস্কোপি করেছিলাম, সেক্ষেত্রে যেমন হচ্ছে ঠিক সেরকম সিচুয়েশন, যে প্রথমে তোমার ইন্টেন্সিটিটা একটা কম কিছু রইলো, তারপর আস্তে 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 ওটা কী হচ্ছে না তোমার, এক সেকেন্ড, মানে এরকম একটা জায়গা থেকে ধরো ধরো আমি মানে এই যে লাইনগুলো পেয়েছি, লাইনগুলোর হাইটগুলোকে জাস্ট চিহ্নিত করছি। তো এরকমভাবে যাচ্ছি। আচ্ছা, এবারে উল্টো দিকে যখন তুমি এটাকে দেখবে, তোমার কি বলে, এটা তো অ্যান্টি স্টোকস বললাম, মানে এটা হচ্ছে অ্যান্টি স্টোকস লাইনগুলো। আচ্ছা, এবারে উল্টো দিকে যখন তুমি স্টোকস লাইনগুলোকে দেখবে, প্রথম কথা হচ্ছে যে দুটোর ক্ষেত্রে একে অপরের মিরার ইমেজ হবে না। কেন মিরার ইমেজ হবে না সেটা বোঝার চেষ্টা করো। দেখো এক্ষেত্রে যেই করবে 0 থেকে 2-তে আসা, এক্ষেত্রে হচ্ছে তোমার 2 থেকে 0-তে আসা। আর অর্ডিনারি টেম্পারেচারে তোমার 0 থেকে 2 বা 0 বেশি পপুলেটেড, 2 বেশি পপুলেটেড। আমরা জানি যে ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথমে তোমার ইন্টেন্সিটি বাড়ে, ওটা একটা ম্যাক্সিমামে কমছে, তারপর কমে। তাহলে তাহলে জাস্ট আমি এক্সপেক্ট করতে পারি যে ইকুয়াল টু 0-র যে পপুলেশন, যে করে 2 এর পপুলেশনটা বেশি। তো তা যদি হয়, তাহলে তোমার স্টোকসের ক্ষেত্রে 0 মানে ফার্স্ট লাইন যেটা পাওয়া গেল 0 থেকে 2-তে ট্রানজিশনের জন্য, সেইটা যে ফ্রিকোয়েন্সিতে ঘটবে, সরি যে ইন্টেন্সিটিতে ঘটবে, আর 2 থেকে 0 হলে সে অন্য ইন্টেন্সিটিতে ঘটবে। যদি আমি ধরে নিই যে 2 লেভেল ইজ মোর পপুলেটেড দেন দ্য গ্রাউন্ড লেভেল, এবং তাই হয় যে ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথমে তোমার এটা বাড়ে, মানে পপুলেশনটা বাড়ে, তারপর তোমার কমতে থাকে। সেই মতো করে জাস্ট এইখানে যেটা হবে যে তাহলে আমি এরকম বলছি যে প্রথম লাইনটা হয়তো এখানে অ্যাপিয়ার করলো, দেখো এই লাইনটার যে হাইট, ডান দিকে এই লাইনটার যে হাইট, বাঁ দিকে এই লাইনের হাইটটা কিন্তু তোমার আলাদা, ধরো আলাদা। তারপরে ধরো এখানে একটা লাইন পেলে, সেটা হচ্ছে এই এর করসপন্ডিং এর দিকের লাইনটা, এইটা এইটা ধরো এইটা এইটা, সেটাই তো। তার মানে এইটা হচ্ছে তোমার স্টোকস লাইন এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে একে অপরের মিরার ইমেজ নয়। তার মানে শুধু স্টোকস লাইন যদি দেখো, তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা জাস্ট পিওর রোটেশন স্পেকট্রোস্কোপি যেমন হয় সেরকম দেখতে। শুধু অ্যান্টি স্টোকসের ক্ষেত্রেও ঠিক একই রকমের সিচুয়েশন, কিন্তু স্টোকস এবং অ্যান্টি স্টোকস তারা একে অপরের মিরার ইমেজ নয়। এটা কিন্তু মাথায় রাখা যে স্টোকস অ্যান্ড, স্যার এই বলো স্যার এই হাইটের ডিফারেন্সটা আরেকবার বলে দেবেন? হ্যাঁ 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 বলছি, স্টোকস অ্যান্ড অ্যান্টি স্টোক ব্রাঞ্চেস are not mirror image to each other. দেখো মানে বেসিক্যালি হাইটের ডিফারেন্সটা কেন না, হাইটটা ইজ প্রপোর্শনাল টু রিলেটিভ প্রবাবিলিটি, তাই তো, বা পপুলেশনের সঙ্গে প্রপোর্শনাল তো তোমার বেসিক্যালি ইন্টেন্সিটি বা হাইটটা। তাহলে দেখো তুমি অ্যান্টি স্টোকস মানে স্টোকসের প্রথম ট্রানজিশনটা হচ্ছে যেই কত 0 থেকে 2-তে, আর হোয়ারাজ তোমার অ্যান্টি স্টোকের প্রথম ট্রানজিশন হচ্ছে 2 থেকে 0-তে। তার মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে ট্রানজিশনটা ধরো, এইটা হলো তোমার জে ইকুয়াল টু 0 থেকে জে ইকুয়াল টু 2-তে, আর এইটা হলো তোমার বেসিক্যালি জে ইকুয়াল টু 2 থেকে জে ইকুয়াল টু 0-তে। এইটা হলো তোমার জে ইকুয়াল টু 2 থেকে জে ইকুয়াল টু ধরো 0-তে। এবার জাস্ট কম্পেয়ার করো যে প্রথম স্টোকসের প্রথম লাইনটা পাওয়া যাচ্ছে জে ইকুয়াল টু 0 থেকে ট্রানজিশনের জন্য, আর এর ক্ষেত্রে প্রথমটা পাওয়া যাচ্ছে জে ইকুয়াল টু 2 লেভেলে 2 থেকে ট্রানজিশনের জন্য। এবারে তুমি জানো যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন তুমি দেখেছো যে যদি তুমি এই রিলেটিভ প্রবাবিলিটি ক্যালকুলেট করো,
ভার্সেস জে কেমন হয়? এটা মনে আছে নিশ্চয়ই যে এইটা তোমার জে ইকুয়াল টু 0-র জন্যে, এইটা হচ্ছে তোমার জে ইকুয়াল টু ধর 1-এর জন্যে, এইটা হচ্ছে জে ইকুয়াল টু 2-এর জন্যে, তাই তো? তাহলে পিজেটা যখন জে এর রেসপেক্টে প্লট করছে প্রবাবিলিটিটা, তাহলে জে ইকুয়াল টু 0 লেভেলের পপুলেশন এতটা, আর জে ইকুয়াল টু 2 এর পপুলেশন হচ্ছে এতটা, তাই তো? তাহলে এবারে ভাবো যে স্টোকসের প্রথমটা পাওয়া গেছে জে ইকুয়াল টু 0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর অ্যান্টি স্টোকসের প্রথমটা পাওয়া গেছে জে থেকে 2 লেভেল থেকে ট্রানজিশনের জন্য। এবার আমরা ইউজুয়ালি দেখেছি প্রথম দিকে যখন রোটেশন কোয়ান্টাম নাম্বারটা বেশ কম, তখন যে ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথমে তোমার ইন্টেন্সিটিটা বাড়ে, মানে প্রবাবিলিটিটা বাড়ে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপরে কমে। মানে আমি যা 0 এবং 2 যখন কম্পেয়ার করছি তখন কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি যে ইকুয়াল 0 থেকে যে ইকুয়াল 2 হচ্ছে মোট মানে পপুলেটেড, সেই জন্যে অ্যান্টি স্টোকসের প্রথম লাইনটা মোট হাইট হবে বা মোট ইন্টেন্স হবে তাদের স্টোকসের প্রথম লাইন। তোমার তাকে যে প্রথম দুটো লাইন এক অপরের মিরার ইমেজ হলো না, তারপরে পুরোটার কি করে মিরার ইমেজ হবে সেটাকে বলা হচ্ছে যে শুধু স্টোকসটা যে ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়ে ম্যাক্সিমামে পৌঁছায় কমায়, বা শুধু অ্যান্টি স্টোকসটা যে ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়ে ম্যাক্সিমামে পৌঁছায় তারপরে কমে। কিন্তু যখন দুটো তুমি একসাথে করবে তখন তোমার ওই নেচারটা তো থাকছে, মানে স্টোকসের ক্ষেত্রে ওই নেচারটা বা অ্যান্টি স্টোকসের ক্ষেত্রে এক নেচার থেকে যাচ্ছে, তার অ্যাট দ্য সেম টাইম দুটো ব্রাঞ্চের মধ্যে কম্পারিজনের জায়গা আছে এবং সেই কম্পারিজনে তুমি দেখতে পাচ্ছ যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা এইরকমভাবে দেখতে পাচ্ছ। এখন পরিষ্কার জিনিসটা? হ্যাঁ স্যার। এটা তাহলে এই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন এবং তার করসপন্ডিং লজিক টজিকগুলোকে সেইটা একটুখানি জানার দরকার আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে ধরো তুমি যদি নন ডিজিটিভিটি কারেকশনটাকে করতে, কারেকশন নন ডিজিটিভিটি কারেকশনে যেটা করছে যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে তোমার জাস্ট এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা আমি বলে দিচ্ছি সেটা কত, বি জে ইন্টু জে প্লাস 1 মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার। এটা তোমার নিশ্চয়ই মনে আছে। তাহলে এইটাকে ধরে নিয়ে ওই একই সিলেকশন রুল করে তুমি মানে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিটা আমি যেমন করে করেছি জাস্ট বি জে ইন্টু জে প্লাস 1 ধরে তুমি এইটাকে ধরে পুরো কাজটাকে আবার করে দেবে। এটা আমি হোমওয়ার্ক, তাহলে দেখো তাহলে রোটেশনাল যে মানে রামান স্পেকট্রোস্কোপি, তাহলে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি নিয়ে যা কিছু আলোচনা করার কথা সেটা আমরা করতে পারলাম। এবং রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি থেকে যেটা মূল জায়গা সেটা হচ্ছে যে স্পেকট্রোস্কোপিক্যালি কিন্তু তুমি একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থ বের করতে চাও, তুমি এই মেথডটাকে ইউজ করতে পারবে। আর এখানে একটা কিন্তু বলে নিই যে বারবার হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল বলছে, তার মানে কি হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থটা রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করে করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যাবে, সেখানে তো কোনো অসুবিধাই নেই। মানে যখন তুমি ধরো আজকে এই যে মানে রোটেশনের জন্য পোলারাইজিবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটাকে তুমি এই সেল ধরে করি তাহলেও যেমন তোমার চেঞ্জ হচ্ছে, বা ক্লোরিন ধরে করলেও কিন্তু একই রকমের চেঞ্জ হচ্ছে। সেই জন্যে যে তোমার মানে এই যে সকল কি বলতে গেলাম বলে গেলাম, হ্যাঁ এই জায়গাটা বলতে চাইছিলাম আর কি যে এক সেকেন্ড, মানে যেটা বলছি যে আমি বারবার যেটা বলছি যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থটাই হচ্ছে জাস্ট রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করে তুমি বের করতে পারবে, এটা নয়। হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থটাও কিন্তু তুমি একই রকমভাবে বের করতে পারবে, কারণ অ্যাজ ফার অ্যাজ পোলারাইজিবিলিটি ইলিপসয়েড ইজ কনসার্ন, হোমোনিউক্লিয়ার বলো বা হেটেরোনিউক্লিয়ার বলো তাদের ক্ষেত্রে রোটেশনের সঙ্গে সঙ্গে তোমার ওই পোলারিটি ইলিপসয়েডের যে শেপের চেঞ্জটা কিন্তু একই রকমভাবে হবে আর কি। সেখানে যদি কেউ মানে ইউজুয়ালি যদি কেউ বলে যে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থ স্পেকট্রোস্কোপিক্যালি কেমন করে ডিটারমাইন করবে, তার ক্ষেত্রে মানে অবভিয়াসলি মানে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল বলে দিয়েছে মানে সে বেসিক্যালি কিন্তু তোমাকে মানে কি বলবো তোমার মানে ডিরেকশনটাই দিয়ে দিচ্ছে যে তুমি একটা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি মাইক্রো স্পেকট্রোস্কোপিতে করো। কিন্তু কেউ যদি ভুল করে নয়, মানে কেউ যদি অল্টারনেটিভলি তোমার রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করেও হচ্ছে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থ বের করে, সে কিন্তু বেসিক্যালি কিছু ভুল করছে না। আর উল্টো থেকে যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার, তার ক্ষেত্রে তো উপায় নেই, তুমি পিওর রোটেশনাল বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করে তুমি করতেই পারবে না, তোমাকে সবসময় এখানে এই রামান স্পেকট্রোস্কোপির আশ্রয় নিতে হবে। তো দেখো তো আমরা যা বললাম এই পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার হয়েছে কিনা, মানে আমি রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপির যে পার্টটা সেই পার্টটাকে কমপ্লিট করে ফেললাম, সেইটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা দেখো তো। অসুবিধা আছে বলো।
আছে? না ঠিক আছে। তাহলে আমরা তোমার এইটুকু পাঠ করে ফেললাম। আর কোথায় সময় আছে? আছে, তবে একটা বেশি করতে হবে। তো দেখো, তাহলে আমরা মানে কি কি কভার করলাম সেটা তো মানে বলেছি। তাহলে আমি এক কাজ করি, আমরা আজকে অনেকটা বেজে গেছে, আজকে আর বেশিক্ষণ ক্লাস নেব না। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি করবো সেটা একটুখানি বলে নিই। মানে ওইটা অনেকক্ষণ বলতে হবে, তবে একসাথে হবে না। আমি যেটা করবো ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি, মানে একটা ক্লাস হলে এই পার্টটা হয়ে যাবে, আর একটা ক্লাস হলে একটা ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপিটাকে করা, এবং সেইখান থেকে যেটা করব যে ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি করে সেখান থেকে তোমার মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা আমি আজকে বলবো বলেছিলাম, প্রিন্সিপাল এটা করবো। তো তার সঙ্গে যেটা আমি করবো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ determination of shape of A to B type molecule। তাহলে A to B type molecule যে শেপটা লিনিয়ার কি লিনিয়ার নয় ইত্যাদি ইত্যাদি আছে, সেই জিনিসগুলো তুমি কিন্তু এখান থেকে টেস্ট করতে পারবে। তাহলে আমরা নেক্সট দিনে এই তিনটে জিনিস শেষ করে নেব, করে নিলেই শেষ হয়ে যাবে। আজকে আর বেশিক্ষণ আর ক্লাসটাকে আর কন্টিনিউ করছি না। মানে হয়তো ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি বেশ কিছু পাঠ করে ফেলতে পারতাম, কিন্তু যাকে মানে মানে যা সময় আছে একদিনে আমার এই তিনটে জিনিসের করে দেওয়া যাবে। আমার নেক্সট ক্লাসে এই কাজগুলোকে করে দেবো। তাহলে আমরা মনে হয় আর বেশি কিছু কন্টিনিউ করব না, মানে এখানেই ক্লাসটাকে শেষ করে দেবো। আচ্ছা ধরো নাই, তাহলে তোমরা বরং বলে নাও যা বলেছি, তাতে কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে তো সেই জিনিসগুলো একটু একটু করে নাও। বলো। ছেলেরা যা বলেছি ব্যাপারটা একদম পরিষ্কার হয়েছে তো, নাকি ছবির মতো পরিষ্কার, না কিছু বোঝা গেল না? হ্যাঁ স্যার। সব বোঝা গেছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আমি মানে ক্লাসটা একটু ছোট ক্লাসেই থাকুক। মানে তোমার তো এমএসসি তো এই তো 7টা থেকে তোমরা একটা ক্লাস করেছো, আবার মানে অলরেডি মানে ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এ করে মানে আজকে আর এমনি পুরোটাকে শেষও যেহেতু হবে না, তবে আজকে আমরা এই পর্যন্ত ব্যাপারটা করে নিই। নেক্সট দিনে এইটুকু পাঠ করলেই তোমার আমার স্পেকট্রোস্কোপি পাঠটা শেষ হয়ে যাবে। তারপরে আমি ওই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি দুটোকে একসাথে পড়াবো। মানে ওটাকে যা সেপারেট করাটাই খুব ডিফিকাল্ট। সেখানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি এই দুটো পাঠটাকে আমরা একসাথে করলেই আমাদের স্পেকট্রোস্কোপি এবং এই রিলেটেড যে জায়গাটা সেই জায়গাটা শেষ হয়ে যাবে। দেখো, মানে আর কেউ কিছু বলতে চাও কিনা বলো।